নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, অডিও স্টোরি বাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজ আমরা প্রবেশ করতে চলেছি আমাদের বিশেষ ধারাবাহিক অডিও সিরিজ একলা পথের লড়াইয়ের 18 নম্বর পর্বে। গত পর্বে আপনারা দেখেছেন সব বাধা আর মেঘ কাটিয়ে কিংশুক ও মেহুল নিজেদের ভালোবাসাকে আইনি স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নতুন জীবনের স্বপ্নের পাশাপাশি ছায়ার মতো জড়িয়ে থাকা অচেনা শত্রুর আশঙ্কা এখনও কাটেনি। এর মাঝেই মেহুল, কিংশুক আর ছোট্ট তিতলির মিষ্টি ও আদরে মুহূর্তগুলো তাদের সম্পর্ককে করে তুলেছে আরও গভীর ও মধুর। কিন্তু এই শান্ত সুখে ভরা জীবনের আড়ালে কি অপেক্ষা করছে নতুন কোনো ঝড়? কিংশুক কি পারবে সব বিপদ থেকে মেহুল আর তিতলিকে সুরক্ষিত রাখতে? নাকি জীবনের এই একলা পথের লড়াইয়ে আবার কোনো নতুন মোড় আসতে চলেছে? সেই সব প্রশ্নের উত্তর জানতে চলুন আর দেরি না করে শুরু করা যাক একলা পথের লড়াইয়ের আজকের 18 নম্বর পর্ব। কিংশুক মেহুলের হাত থেকে রিপোর্টটা নিয়ে টেবিলের উপরে রেখে দিয়ে আবারও ওকে জড়িয়ে ধরে। মেহুল, এটা হাসির কথা নয়। তুমি জানো আমি কতটা টেনশন করতে করতে এসেছি। টেনশন করতে করতে এসেছো? তার মানে এই পাহাড়ি রাস্তায় তুমি অন্যমনস্ক হয়ে হাঁটছিলে? কিংশুক, কেন এরকম করছো বলো তো? তোমাদের দুজনকে নিয়ে আর আমি না পারি না। তিতলি স্কুলে যাচ্ছে, তুমি হাসপাতালে যাচ্ছ, তোমরা দুজনেই প্রতিদিন বাইরে যাচ্ছ। আমার কতটা চিন্তা হয় বলো তো। আর কখনো এরকম করবে না কিন্তু। ঠিক আছে, আমি বা তিতলি না হয় এমন করবো না, কিন্তু তুমি বুঝতেই পারছো না তুমি কতটা বিপদের মধ্যে আছো। 6.9 তোমার হিমোগ্লোবিন। তুমি ভাবতে পারছো যে কোনো মুহূর্তে মাথা ঘুরে পড়ে যেতে তো। এই শরীর নিয়ে তুমি সকাল থেকে রাত পর্যন্ত এতটা কষ্ট করে গেছো। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে তিতলির কি হতো? আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। এত ভেবো না। মেহুলও ওর গলা জড়িয়ে ধরে বলল, কারণ এই জন্যই তো আমার কিছু হওয়ার আগেই ভগবান আমাদের কাছে তোমাকে পাঠিয়ে দিল। আমার যা হয় হোক, আমি আর ভয় পাবো না। তিতলির কাছে তার বাবাই তো আছে। আমার কিংশুক সব সামলে নেবে। প্লিজ এসব কথা বলো না মেহুল। কিংশুক ওর বুকের মধ্যে জড়িয়ে ধরে ওকে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তোমাদের দুজনকেই চাই আমার। আর আমি থাকতে তোমার কি হবে? আমি কিছু হতেই দেবো না। তোমাকে এখন শুধু ভালো করে খেতে হবে আর রেস্ট নিতে হবে। আচ্ছা, এখন তুমি কি খাবে না? কটা বাজে দেখেছো একবার? এই রে, কিংশুক ঘড়িটার দিকে একবার দেখে নিল। প্রায় 3টে বেজে গেল তো। ওইদিকে তিতলির ছুটি হয়ে যাবে। আমি বরং ওকে নিয়ে আসি। তুমি না খেয়ে যাবে? হ্যাঁ, এখন খেতে গেলে 1/2 ঘন্টা দেরি হয়ে যাবে। ও স্কুলে একা একা দাঁড়িয়ে থাকবে। তুমি একটু অপেক্ষা করো শোনা, ওকে নিয়ে এসেই খেতে বসবো আমরা। কিংশুক তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। ওদের বাড়ি থেকে একটু দূরে রাস্তার সাইডে সেই চাপদাড়িওয়ালা লোকটা তখনও দাঁড়িয়ে আছে। ওকে বেরোতে দেখেই অন্যদিকে ঘুরে গেল। কিংশুক কিছুই খেয়াল করেনি। ও মেহুলের শরীরের কথাই ভাবতে ভাবতে স্কুলের দিকে এগিয়ে গেল। কিংশুক অনেকটা সামনে এগিয়ে যেতেই লোকটাও গুটি গুটি পায়ে এগোতে থাকলো ওর সাথে। কিংশুকের সাথে বেশ তফাৎ রেখেই হাঁটছে, যাতে ও ঘুণাক্ষরেও টের না পায়। এবারে কিংশুক স্কুলের সামনে গিয়ে দাঁড়ালো। প্রাইমারি সেকশনের ছুটি হয়ে গেছে, সব বাচ্চাগুলো বেরিয়ে আসছে। ওদের মধ্যে অনেকের মা বাবা এসেছে, অনেকে আবার দল বেঁধে হাঁটছে বাড়ির পথে। লোকটা কিংশুকের দিকে তীক্ষ্ণ নজরে দেখছে। মিনিট 5 পরে একটা বাচ্চা মেয়ে লাফাতে লাফাতে স্কুল থেকে বেরিয়ে এসেই দৌড়ে গিয়ে কিংশুকের কোলে উঠে পড়ল। লোকটা বিড়বিড় করে বলল, এটাই তাহলে ডাক্তারের বেটি? পুতুল পুতুল বাচ্চাটা, আবার মাথায় চুল নেই, গায়ে স্কুলের ইউনিফর্ম, পিঠে স্কাই কালারের স্কুল ব্যাগ আর ওয়াটার বটল। বাবা, হাত পা নেড়ে নেড়ে হেসে হেসে কথা বলে যাচ্ছে। কিছুক্ষণ পরে তিতলি কোল থেকে নেমে পড়লো। স্কুলের ব্যাগ আর ওয়াটার বোতলটা কিংশুকের হাতে দিয়ে লাফিয়ে লাফিয়ে হাঁটতে লাগলো। লোকটার পাশ দিয়েই দুজনে কথা বলতে বলতে চলে গেল। লোকটা এবারে আর গেল না। তার যা দেখার মোটামুটি সে দেখে নিয়েছে। সে আবারও ফোন বের করে একটা ফোন কল করলো। হ্যালো বস, আমি বাচ্চারা স্কুলের সামনে থেকে ফোন করছি। ওই ডাক্তার ওকে আনতে আসে। তাহলে কি কালকেই প্ল্যানটা করে দেবো? থামো থামো, এত তাড়াতাড়ি করে কিছু করতে যেও না। আরো কয়েকদিন ওইভাবে ওদেরকে ফলো করো। কোথায় যাচ্ছে, কখন হাসপাতালে যাচ্ছে ফিরছে। শোনো, আজকে বাচ্চাটাকে বাবা আনতে এসেছে, পরের দিন মাও আসতে পারে। এত জনের মধ্যে থেকে তুমি তুলে আনবে কি করে? যে কেউ দেখতে পাবে। তোমাকে এমন সময় যেতে হবে তখন যেন কেউ না থাকে। তাই আরো একটু ফলো করো, তারপরে প্ল্যান করে করবে। আর খোঁজ নিও ওখানে আশেপাশে কোথাও সিসিটিভি ক্যামেরা আছে কিনা, তাহলে আরো সাবধান। ওকে বস, আমি দেখছি। তিতলি লাফিয়ে লাফিয়ে ঘরে ঢুকেই বলল, জানো আজকে দেশে কি হয়েছে? কি হয়েছে তিতলি? আমার একটা ফ্রেন্ডের হাত কেটে গেছিল, আমি ব্যান্ডেজ করেছি। তুই ব্যান্ডেজ করে দিলি? কেন, স্যার ম্যাডামরা ছিলেন না? আরে যখন হাত কেটে গেল তখন তো কেউ ছিল না। আমি আমার রুমাল দিয়ে ওই জায়গাটা চেপে ধরেছিলাম, ব্যাস রক্ত বন্ধ হয়ে গেল। তারপরে ম্যাম এসেছিল। মেহুল আশ্চর্য হয়ে বলল, তুই এসব কোথা থেকে শিখলি রে? তুই জানিস রুমাল চেপে ধরলে রক্ত বন্ধ হয়ে যায়? হ্যাঁ জানি তো, আমাকে বাবাই শিখে দিত। মেহুল কিংশুকের দিকে তাকালো। কিংশুকও মুচকে মুচকে হাসছে। এইসব একটু আধটু জেনে রাখা ভালো ছোট বয়স থেকে, নিজের বা অন্য কারোর কাজে লাগতে পারে। আচ্ছা, অনেক বিরত দেখিয়েছো মা। এবারে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাও। আমরা কেউ খাইনি, খেতে হবে তো। শোনো,
আমি তো তিতলিকে নিয়েই খেতে বসবো। আচ্ছা তাই বসো। এই তিতলি যা চেঞ্জ করে নে। তিতলি অন্য ঘরে চলে গেল জামা বদলাতে। মেহুল হঠাৎ এগিয়ে এসে কিংশুকের গালে একটা চুমু খেয়ে নিল। কিংশুক তো হাঁ হয়ে গেল ওর এই কাণ্ড কারখানা দেখে। তারপর বলল, বাবা, আজ হঠাৎ সাহস বেড়ে গেছে দেখছি। কি ব্যাপার? এই চুমটা দিলাম কারণ আমি জানি তুমি তিতলিকে ঠিকঠাক মানুষ করতে পারবে। তুমি একেবারে পারফেক্ট বাবাই ওর জন্য। দুজনেই হেসে উঠল। সন্ধ্যাবেলা কিংশুক তিতলিকে পড়াচ্ছে, মেহুল পাশেই বসে আছে। মাঝে মাঝে রান্না করে যাচ্ছে, মেহুলও রান্নাঘরে আছে। এমন সময় কিংশুক ওকে ডাকে। এই মেহুল, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলো। আমি কিন্তু ওষুধ নিয়ে এসেছি, কাল সকাল থেকে মনে করে খাবে, ভুলে যেও না। আর যে ফলগুলো এনেছি ওগুলো যেন খাওয়া হয়। শুকিয়ে যেতে যদি দেখেছি তুমি আমার কাছে খুব বকুনি খাবে। মাম্মা বকুনি খাবে শুনেই তিতলি হেসে হেসে বলে, বকুনি কেন খাবে গো? তোমার মামামের কিছু ওষুধ আর ফল আছে, সেগুলো না খেলেই বকুনি খাবে। মামু আমার মতো বকুনি খাবে, কি মজা! আচ্ছা তিতলি, কাল তোমার ছুটি আছে না? হ্যাঁ ছুটি তো। কাল আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। দায়িত্ব মানে? দায়িত্ব মানে হলো কোনো কিছুকে দেখে রাখা। শোনো, কাল আমি সকালে হাসপাতালে চলে যাব, তুমি সারা দিন মাম্মামের খেয়াল রেখো। মাম্মাম যেন ঠিক করে খাওয়া দাওয়া করে, ওষুধগুলো খায়। ও আচ্ছা আচ্ছা, এটাকে দায়িত্ব বলে। তুমি পারবে তো তিতলি? হ্যাঁ পারবো। জানো তো মাম্মাম না কিচ্ছু খায় না, আমাকে খাইয়ে দিয়ে চুপ করে বসে থাকতো আর কি যেন ভাবতো। না খেয়েই তো শরীরের এই হাল করেছে। যাই হোক, তুমি কাল থেকে মাম্মামের খেয়াল রাখবে। এই মেহুল ঘরে এসেই বলল, কি যুক্তি হচ্ছে বাপ বেটিতে? নিশ্চয়ই আমার বিরুদ্ধে কিছু করছো। কেউ কিচ্ছু করছে না, তুমি কাল থেকে আমার একটাও কথার অবাধ্য হবে না। আমি যেটা বলবো সেটাই শুনবে। তিতলি, তুমি দেখে রাখবে, মাম্মাম যদি কথা না শুনে তাহলে তাহলে সাথে সাথে তোমাকে ফোন করে দেবো। একদম। আর হ্যাঁ, আমি যতক্ষণ না আসবো তুমি মাম্মামকে বকে বকে খাওয়াবে। মাম্মাম তোমাকে খুব বকতো না, এবার মাম্মাম তোমার কাছে বকুনি খাবে। তিতলি খুশিতে হাততালি দিয়ে ওঠে। সেদিন রাতে তিতলি ঘুমিয়ে যাওয়ার পরে মেহুল আর কিংশুক দুজন দুজনের সাথে ফিসফিস করে কথা বলছে। তিতলি একপাশে ঘুমিয়ে আছে আর ওর চারপাশে বালিশ দিয়ে ঘিরে দিয়েছে যাতে ও কোনোভাবেই পড়ে না যায়। একটু দূরে কিংশুক চিত হয়ে শুয়ে আছে আর মেহুল ওর বুকের উপরে মাথা রেখে আধশোয়া হয়ে আছে। দুজনেই দুজনকে নিবিড় ভাবে জড়িয়ে ধরে আছে। কিংশুক প্রথম কথা বলল, মেহুল, আমি কিন্তু বলেছি আজ থেকে তুমি বেশি রাত জাগবে না। তোমার শরীরের কথাটা ভাবো তো একবার। অনেকদিন অনিয়ম করেছো, শরীরের উপর অত্যাচার করেছো, কিন্তু আর নয়, তোমাকে তো সুস্থ হতে হবে। এমন ছেলে মানুষই করো না। না আর একটু সময় কথা বলি না গো, আমার বেশ ভালো লাগছে। কতদিন তোমার সাথে কথা বলতে পারিনি বলো তো। প্রতিদিন রাতগুলো চোখের জল ফেলতে হতো আমাকে, আর তোমার কথা ভাবতে ভাবতেই কেটে যেত। জানো কিংশুক, কিছুদিন না ঘুম আসতো না আমার। রাত এলে ভয় হতো যে ঘুম আসবে না, সারা রাত তাকিয়ে থাকতে হবে। আমার জীবন থেকে ঘুম নামের বস্তুটাই চলে গিয়েছিল জানো। সেই জন্যই তো বলছি, এখন তোমার শুধু বিশ্রামের সময়। আমি তো সারাদিন তোমার কাছেই আছি বলো। তুমি যত খুশি গল্প করো, গান শোনো, যা খুশি করো, কিন্তু রাতটা তোমাকে রেস্ট নিতে হবে। সে আমি নেব। আর কাল পরশু দুদিন তিতলির স্কুল নেই, সকালে উঠতেও হবে না। আর একটু গল্প করে না প্লিজ প্লিজ। মেহুলের এই ছেলে মানুষে দেখে কিংশুকের বেশ ভালো লাগছে। এই মেহুল নিজের জীবনের 6টা বছর বহু আঘাতের মধ্যে দিয়ে কাটিয়েছে, আজও খুশি। কিংশুক হেসে বলল, আচ্ছা, যত গল্প করতে ইচ্ছে হয় বলো, আমি তোমার সাথে তর্ক করে কবেই বা জিতে পেরেছি। তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি তো এত দূরে পড়তে গিয়েছিলে, ওখানে নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখেছো যারা পড়াশোনায় ভালো, দেখতে সুন্দর, মানে মানে তোমাদের মতো হাই স্ট্যাটাসের মেয়ে। তাদের একজন কাউকেও তোমার মনে ধরলো না? না গো, কারণ আমার মনটা তো অনেকদিন আগেই একজনের হয়ে গেছিল। একটা শান্ত, নম্র, লাজুক মেয়ে, যে টিউশনে আসতো, গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে, দুপাশে দুটো বিনুনি ঝুলিয়ে, মুখটা নামিয়ে স্যারের কাছে পড়া শুনতো, আর মাঝে মাঝে চোখ তুলে তুলে আমাকে দেখতো। সেই কাজল কালো চোখ, দুটো ফুলোর মাঝে ছোট্ট কালো টিপ পড়া একটা সুন্দর মুখ, কবে যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছিল আমি নিজেই বুঝিনি। আর যখন বুঝেছি, তখন কোনোভাবেই ওই মোহমায়া থেকে নিজেকে মুক্ত করতে পারিনি। আমার কাছে মেহুলই একমাত্র ভালোবাসা ছিল, আছে আর থাকবে। মেহুল কথাগুলো শুনে হাসছে। কিংশুক আবারও বলল, আশ্চর্য, খুব তো ভেবে নিয়েছিলে ছেলেটা চলে গেছে জীবন থেকে, যাক আপদ বিদায় হয়েছে, কিন্তু আমি যে আবার ফিরে এসে তোমাদের উপরে হামলা করবো বুঝতে পারবি না। সত্যি কথা বলবো? হ্যাঁ বলো বলো। তোমার এই হামলা করাতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তুমি তিতলিকে একবার দেখে চিনে নিয়েছিলে যে ও আমার মেয়ে? হ্যাঁ, ওর সাথে দেখা হওয়াটা ভারী অদ্ভুত জানো তো মেহুল। এরকমই একদিন দুপুরের দিকে, তখন আমি সদ্য সদ্য জয়েন করেছি। একদিন হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিলাম, সেদিন বেশি পেশেন্ট ছিল না, তেমন কোনো কাজও ছিল না। কি করি ভাবতে ভাবতেই বাইরে দাঁড়িয়ে দেখছি স্কুল ছুটি হয়েছে। তিতলির বয়সী বাচ্চাগুলো বাবা মায়ের সাথে বাড়ি যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা বাচ্চা মেয়ে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। ওকে দেখেই কেমন একটা লাগলো, মেয়েটা পড়ে যেতে পারে, এটা ভেবেই আমি ওর কাছাকাছি চলে গেছিলাম। আর তখনই বিপদটা ঘটলো।
তিতলি একটা পাথরে ধাক্কা খেলো, কিন্তু পড়ে যাওয়ার আগে আমি ওকে ধরে ফেললাম। তিতলি তো প্রথম দিন থেকে তোমার ফ্যান হয়ে গিয়েছিল। স্কুলে যাতায়াতের পথে তোমার সাথে দেখাও তো হতো ওর। হ্যাঁ, দেখা হতো। আসলে দেখা করার জন্যই আমি দাঁড়িয়ে থাকতাম। ওকে দেখার পর থেকে কিছুতেই নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতে পারিনি। অদ্ভুত একটা আকর্ষণ আমাকে ওর দিকে টেনে নিয়ে যেত। ও আমার কাছে এসে বারবার তোমার কথা বলতেছে না? তুমি জানো আমার কোন কথায় সন্দেহ হয়েছিল? কোন কথাতে? একদিন তুমি আমার নাম জিজ্ঞেস করেছিলে, আমার তখনই কেমন একটা লেগেছিল। তুমি তো দুদিনে ধরে ফেলেছিলে, তাই না? আমি তার আগেই ধরে ফেলেছি, শুধু কনফার্ম হতে চেয়েছিলাম ওর মায়ের নাম মেহুল কিনা। আচ্ছা, তারপর জানতে পারলে? তা জানার পরে কি ভাবলে? আমি সত্যি বিয়ে করে ফেলেছি, তিতলি অন্য কারণ নেই। বাবা, সেই রাতটা আমি কখনো বলবো না। পাগলের মতো লাগছিল। ভেবেছিলাম কি কি ভেবেছিলে? ভেবেছিলাম মরে যাব। মেহুল যখন অন্য কারো হয়ে গেছে, আমি আর বেঁচে থেকে কি করবো? নিজেকে শেষ করে ফেলি। কিন্তু পারোনি তো, কারণ তোমার মনের মধ্যে কোথাও একটা ক্ষীণ আশা ছিল যে মেহুল তোমাকে ঠকাতে পারে না, তাই না? বলো। হ্যাঁ, আমার বিশ্বাস ছিল তোমার উপর। বলা ভালো, অগাধ বিশ্বাস ছিল। তাই আমি তিতলির বাবার কথা সবসময় জিজ্ঞেস করতাম, জানার চেষ্টা করতাম। আমি তো তোমাকে অনেকবার হিন্টস দিয়েছি, কিন্তু তুমিই ধরতে পারোনি। শুধু মেজাজ দেখিয়েছো আর আমার উপর খালি চিৎকার করে গেছো। হ্যাঁ, তো কি করব? নিজের সবচেয়ে প্রিয় মানুষটা অন্য কারো হয়ে গেছে, এটা ভেবে তো মাথাটাই কাজ করা বন্ধ করে দিয়েছিল। উফ, যা করেছিলে সেদিন রাতে কোয়ার্টারে। এই শোনো না, একটা কথা ভাবছিলাম। কে বলো? কাল পরশু দুদিন তিতলির ছুটি আছে, তো চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। চলো। তা কোথায় যাবে? যোগীঘাট, যেখানে তোমার সাথে আমার দেখা হয়েছিল। চলো, কিন্তু কাল নয়, পরশু যাবো। রবিবার তোমারও ছুটি থাকবে। আচ্ছা। এরপর দুজনে আরো কিছুক্ষণ গল্প করতে করতে ঘুমিয়ে পড়লো। বেড়াতে যাবার দিন সকাল থেকেই তিতলির খুব আনন্দ। ওরা তিনজনে বেড়াতে যাচ্ছে। সকাল 8টার মধ্যে রেডি হয়ে গেল সবাই। কিংসুক একটা গাড়িকে আগেই বলে রেখেছিল। রওনা হবার 1 ঘন্টার মধ্যেই ওরা পৌঁছে গেল। খুব সুন্দর জায়গা, চমৎকার ওয়েদার, জঙ্গল, পাখির ডাক, পাহাড় সব মিলিয়ে যোগীঘাট ঘুরে বেড়ানোর একটা আদর্শ জায়গা। তিতলি তো গাড়ি থেকে নেমেই লাফাচ্ছে। এখানে একটা নদী আছে, রিয়াং খোলা, সেখানে সারা দিন জুড়ে ঝর্ণার জল ঝরে। কিংসুক তিতলিকে নিয়ে ছবি তুলতে তুলতে এগোচ্ছিল। ওরা প্রথমেই নদীর কাছে এসেছে। তিতলি শুধু লাফাচ্ছে আর বায়না করছে। আগের বারের মতো ও জলে পা ডুবিয়ে বসলো। মেহুল কড়া ভাবে বলল, তিতলি, আজকে যদি তুমি বায়না করেছো তাহলে দেখবে আমি কি করি। আমি কিন্তু বাবাইকে মানবো না, সোজা পিঠে বসিয়ে দেবো। আহা, বকছো কেন? যদি যাই আমার সাথেই যাবে। তোমরা দুজনের কেউ যাবে না। তুমি নিশ্চয়ই দেখেছো আগের বারের স্রোত। তুমি জানো মাঝখানে কি ভীষণ স্রোত। আমি কাউকে যেতে দেবো না। এখানেই বসো, এখানেই গল্প করো। ছাড়ো তিতলি, তোমার মামাম যেতে দেবে না। আমি তোমার মামামের কথার অবাধ্য হব না, না হলে বকুনি খাবো। চলো আমরা বরং চা খাই। আমিও চা খাবো। হ্যাঁ খাবে তো, দাঁড়াও আমি নিয়ে আসছি। কিংসুক উঠে গিয়ে একটা দোকান থেকে 3 কাপ চা আর 1 প্যাকেট বিস্কিট নিয়ে এলো। এরপরে তিনজনে গল্পে মেতে উঠলো। এদিকে ওরা জানতেই পারলো না যে এক জোড়া চোখ ওদের বাড়ির গেট থেকে যোগীঘাট পর্যন্ত সব সময় ওদেরকে পাহারা দিচ্ছে। কিংসুক আর মেহুল চা খেতে খেতে গল্প করছে। তিতলি ওদের সাথেই আছে। মাঝে মাঝে কিংসুকের কোলে উঠে ঘুরছে, আবার কখনো নিজেই খেলছে একা একা। কখনো কিংসুকের ফোনটা চালিয়ে দিয়ে গান শুনছে আর গানের তালে তালে হাত পা ঘুরিয়ে নাচছে। মেহুল বলল, তুমি নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও তুলেছো দেখলাম। হ্যাঁ, ওইদিকে দেখো অনেক কাপল এসেছে। ওদের কারো কারোর সাথে আবার বেবিও আছে। সবাই খুব ছোট। ওদিকটা দেখো, 2-3টে বাচ্চা বল নিয়ে খেলতে শুরু করেছে। কি ছোটাছুটি করছে দেখো। তিতলিও ওদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মেহুল বকবে বলে ও ওদের কাছাকাছি যায়নি, কিন্তু খুব ইচ্ছে করছে সবার সাথে একটু খেলতে। সেই বাচ্চাগুলো তিতলিকে দেখছে। কিংসুক মেয়ের মনের অবস্থাটা বুঝতে পেরেছে বেশ। তুমি খেলবে ওদের সাথে? তিতলি মেহুলের দিকে তাকিয়ে ভাবলো, মাম্মাম যা রাগলে এক্ষুনি রেগা বলবে। চলো আমরা এখান থেকে চলে যাই। কি হলো তিতলি? না না, ও এবারে একটু ভয়ে ভয়ে বলল, খেলবো না। তোর খেলতে ইচ্ছে করছে? তিতলি কি বলবে বুঝতে পারছে না। একবার কিংসুক আর একবার মেহুলের দিকে তাকাচ্ছে। হঠাৎ তিতলির বয়সী একটা মেয়ে তিতলির দিকে জোরে একটা বল ছুড়ে দিল। বলটা তিতলির পায়ের কাছে এসে পড়লো। সেই মেয়েটা একটু দূরে দাঁড়িয়ে আছে। কিংসুক উৎসাহ নিয়ে বলল, এই তিতলি, পা দিয়ে জোরে বলটা মেরে দাও তো। সেই কথা মতো তিতলি জোরে পা দিয়ে বলটা মারলো। বলটা লাফিয়ে আবারও সেই মেয়েটির কাছে চলে গেল। সেই মেয়েটির বাবাও সাথে আছে। তারপর ওদের সাথে কিংসুক আর তিতলি খেলায় মেতে ওঠে। মেহুল দূরে বসে ওদেরকে দেখছে আর কিংসুকের ফোনে বাবা মেয়ের খেলার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছে। এইভাবে কিছুক্ষণ খেলতে খেলতে কিংসুকের ফোনে ফোন আসে। মেহুল ওকে ডাকলো, এই কিংসুক, তোমার ফোন। হ্যাঁ, কি বলছো? ফোন? হ্যাঁ, ফোন এসেছে। দাঁড়াও আসছি। তিতলি তুমি খেলো, আমি একটু কথা বলে এক্ষুনি আসছি। ততক্ষণে ওখানে অনেকগুলো বাচ্চাই জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে ভীষণই দুষ্ট একটা ছেলে বলটাকে পা দিয়ে বেশ দূরে ছুড়ে দিল। তিতলি আর ওর সাথে আরো একজন মেয়ে এগিয়ে গেল বলটাকে আনতে। সেই মেয়েটির মা পাশে দাঁড়িয়েছিল। সে তার নিজের মেয়েকে ধরে ফেললো। কিন্তু তিতলি দৌড়ে জলের দিকে চলে গেল। মেহুল আর কিংসুক ফোনে বিজি ছিল, তাই এতটা লক্ষ্য করেনি। তাছাড়া তিতলি গতবারের ঘটনার পর থেকে বেশ ভয় পায় জলের কাছে যেতে, তাই খুব একটা চিন্তা করেনি। সেই মহিলাটিও চিৎকার করে ওঠে, এই বাচ্চাটা কার? ওকে ধরো। এই বাচ্চা শোনো, এই ওখানে যেও না। তিতলি বলটা আনতেই জলের কাছে ছুটে গেছিল।
ওই মহিলার চিৎকার শুনে কিংসুক আর মেহুল চমকে তাকালো। মেহুল আজকে চিৎকার করে ওঠে, তিতলি! কিংশুকও চিৎকার করে ডাকতে থাকে। এই তিতলি, ওখানে যেও না! ওরা দুজনে তিতলির কাছে ছুটে যাবার আগে হঠাৎ একটা লোক তিতলিকে কোলে তুলে নিল। কোথায় যাচ্ছ বেটি? জলের কাছে যেতে নেই। কিংশুক আর মেহুল দৌড়ে এসে লোকটার সামনে দাঁড়িয়েছে। ততক্ষণে বাকি বাচ্চাগুলোর বাবা মাও ছুটে এসেছে। কিংশুক তাড়াতাড়ি লোকটার কোল থেকে তিতলিকে নিয়ে নেয়। তুমি আবার জলের কাছে যাচ্ছিলে তিতলি? তোমাকে আমরা বারণ করেছিলাম না? একটা কিছু ঘটে যেত তো। মেহুল প্রথমে ভয় পেয়ে গিয়েছিল বেশ, তারপরে স্বাভাবিক হতেই রেগে আগুন হয়ে গেল। চিৎকার করে বলল, এবারে বুঝলে তো আমি কেন রেগে যাই? এই তিতলি, তুই কেন গিয়েছিলি জলের কাছে? এতবার করে তোকে আমি বারণ করলাম, তাও শুনলি না? বল। আমি তো ওই বলটা আনতে গেছিলাম মাম্মা। মেহুল চোখ পাকিয়ে বলল, তুই কেন গিয়েছিলি? তোকে কি যেতে বলা হয়েছিল? এখানের একজনও তোকেও গেল না, তুই কেন গেছিস? তোকে ওই বলটা আনতে হবে নাকি? মারবো না এমন। এবারে তিতলির চোখটা ছলছল করে উঠল। ওই লোকটা এতক্ষণ দাঁড়িয়ে বাক্যালাপ শুনছিল। মেহুলের এই রূপ দেখে সে বলে ওঠে, বাচ্চার উপরে এত রাখবেন না ম্যাডামজি। বাচ্চা মানুষ, ভুল তো করতেই পারে। ওরা ভুল করবে না তো কি আমরা ভুল করবো? আপনি ভুলটা শুধরে দিন, কিন্তু ওকে আর বকাবকি করবেন না। হ্যাঁ, বেচারি ভয় পেয়ে গেছে, এইবার কেঁদে দেবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আজ ওকে ধরে না ফেললে হয়তো কোনো বড় বিপদ ঘটে যেত। অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে। লোকটা হেসে বলল, আপনি আমাকে স্যার বলবেন না দয়া করে। আমি একজন সাধারণ মানুষ, এখানে প্রায় ঘুরতে আসি। আজকেও তেমনই এসেছিলাম। আমি তো ওদের খেলা দেখছিলাম, হঠাৎ দেখি একটা বাচ্চা জলের দিকে দৌড়ে যাচ্ছে। ওটা দেখে তো আমার বুকটা একেবারে কেঁপে উঠলো। দৌড়ে গেলাম তাই। বিরূপাক্ষ সিংহ রয়। দেখুন, আমার বাড়িতেও বাচ্চা আছে, আমি বুঝি ওরা একটু দুষ্টুমি করে। আপনি বকবেন না, এমনি বড় হলে দুষ্টুমি কমে যাবে। থ্যাংক ইউ। মেহুল তখনকার মতো চুপ করে গেল, শুধু লোকটার দিকে তাকিয়ে বলল, আপনাকে অশেষ ধন্যবাদ দাদা। তিতলি, তুমি আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। উনি কে বাবাই? আমি এবারে লোকটা তিতলির মাথায় হাত রাখে। আমি তোমার একটা ভালো আঙ্কেল। ভালো আঙ্কেল কেন? লোকটা হেসে বলল, কারণ আমি সবার ভালো চাই, তাই জন্য আমি ভালো আঙ্কেল। ও, থ্যাংক ইউ ভালো আঙ্কেল। এরপর লোকটা ওখানের একটা স্থানীয় দোকান থেকে চকলেট কিনে আনে। তারপর ওখানে যতগুলো বাচ্চা খেলছিল সবাইকে চকলেট খাওয়ায়। মেহুলের আর ভালো লাগছিল না। ও চুপচাপ ভাবছে, কেন যে এখানে এলেই বারবার তিতলি বিপদের মুখোমুখি হয়ে যায় কে জানে। অবশ্য আগের বার এখানে এসেছিলাম বলেই তো কিংশুকের দেখা পেয়েছিলাম। মেহুল কিংশুককে ডেকে বলল, এই কিংশুক, চলো আমরা বেরিয়ে যাই, আমার আর ভালো লাগছে না এখানে। আচ্ছা তাই চলো। এরপর ওরা আর কিছুক্ষণের মধ্যে ওখান থেকে বেরিয়ে আসে। তারপর অন্যদিকে একটু ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে, আর বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসে তিনজন মিলে। ওরা ওখান থেকে চলে আসার পরেও লোকটা দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ। লোকটা আর কেউ নয়, সঞ্জু। আজকে সঞ্জু নিজেই এসেছিল ওদেরকে দেখতে। সঞ্জু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো, তিতলিকে পাওয়ার জন্য আগে ওর কাছাকাছি যেতে হবে, নইলে একটা আননোন পার্সনের কাছে বাচ্চাটা যেতেই চাইবে না। আজ সুযোগ হয়ে গেল। এরপর তিতলির কাছে গেলে তিতলি আমাকে ভালো আঙ্কেল ছাড়া আর কিছু ভাববে না। ভালোই হলো, এবার খুব সহজেই কাজটা হয়ে যাবে। সন্ধেবেলা আজকে তিতলির পড়ার মুড নেই। কিংশুক ওকে দুটো নতুন জামার সাথে রং মিলিয়ে একটা জিপসি টুপি আর একটা পুতুলও কিনে দিয়েছে। সেগুলো নিয়ে আনন্দে মেতে আছে তিতলি। ঘরে ঢুকে আগে একটু মেহুলের বকুনি খেয়েছে, তাই চোখ চলচল করছিল, কিন্তু কিংশুক ভুলিয়ে ভালিয়ে ওকে শান্ত করেছে। এখন পুতুলটা নিয়েই শুয়ে আছে। কিংশুক আর মেহুল পাশে বসে আছে, চা খাচ্ছে। কিংশুক বলল, শোনো মেহুল, তুমি তো দেখছো হাসপাতাল থেকে ফিরতে আমার দেরি হচ্ছে। তুমি কাল থেকে আমার জন্য বসে থাকবে না, খেয়ে নিও। আমি খেয়ে নেবো তোমাকে ছাড়া। তুমি এটা ভাবলে কি করে? এখানে ভাবাভাবির কোনো প্রশ্ন নেই মেহুল। তোমার শরীর দুর্বল, তোমাকে সময় মতো সবকিছু খেতে হবে, রেস্ট নিতে হবে। হুট করে মাথা ঘুরে পড়ে গেলে কি হবে ভাবো তো আমাদের দুজনের। উফ, আমি তো ঘরের মধ্যে আছি, যদি পড়ে যাই তোমাকে ফোন করব, কিন্তু তোমাকে ছেড়ে আমি খেতে পারবো না, সরি। আচ্ছা ধরো আমার যদি ফিরতে 3টে বেজে যায়, তখন কি করবে? অপেক্ষা করবে? যেখানে 6টা বছর অপেক্ষা করতে পেরেছি, সেখানে তুমি এবার জিজ্ঞেস করছো যে 1 ঘন্টা আমি ওয়েট করতে পারবো কিনা? বাবা। না মেহুল। মেহুল উঠে পড়তেই কিংশুকর হাতটা ধরে ফেললো, তারপর নিজের কাছে টেনে নিল। আমি তোমার অপেক্ষা করা নিয়ে কোনো সন্দেহই করিনি। আমি জানি তুমি পারবে, কিন্তু আমি শুধু তোমার শরীরের কথাটাই ভেবেছি। আমাকে প্লিজ ভুল বুঝো না। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব, সে যত দেরি তোমার হোক না কেন, ওকে? কিংশুক হেসে ওঠে। আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই হবে। এখন এখানে বসো তো। এবারে মেহুলের হাতটা ধরে নিজের কাছে বসিয়ে দিল। মেহুল ওর গা ঘেঁষে বসলো। একটু দূরেই তিতলি পুতুল নিয়ে খেলছে, না হলে হয়তো মেহুল ওকে জড়িয়েই ধরতো। মেহুল বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন কিংশুক? এই তো আজকে সারাদিন আমি তোমাদের সাথে ঘুরলাম, আমার কিছু হয়েছে কি? দেখো আজ তো আমি তোমার সাথে ছিলাম, কিছু হলেও সামলে নিতে পারতাম। কিন্তু সকালে আমি আর তিতলি বেরিয়ে যাই, আর তুমি অনেকটা সময় একা থাকো, তাই টেনশন হয়। বেশি টেনশন করে নিজের মাথাটা আবার খারাপ করো না। শোনো মেহুল, যদি একটুও মাথা ঘুরে বা শরীর খারাপ লাগে ওখানেই বসে পড়বে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলে দেখবে মাথা ঘোরা কমে গেছে। তারপর উঠে এসে আগেই আমাকে ফোনটা করবে। উফ বাবারে, এই ছেলের তো দেখছি টেনশনের শেষ নেই।
হাসপাতালে কত রোগ নিয়ে মানুষেরা আসে, তুমি ওদের মন দিয়ে দেখো। আমি ঠিকঠাক করে বাবা, আর আমাকে তো ঠিক থাকতেই হবে। আমার কিংসুক যে আমার কাছে ফিরে এসেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছে। তিতলি না থাকলে হয়তো কিংসুক এতক্ষণে মেহুলকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে ফেলতো, কিন্তু ও সামনেই আছে, তাই তাকিয়েই শান্ত থাকতে হলো। মেহুল কাপটা রেখে বলল, তোমাকে কয়েকদিন ধরে না একটা কথা বলবো ভাবছি। ভাবছো মানে? মেহুল, তুমি কি আমাকে এখনো নিজের বলে ভাবতে পারোনি? এখনো নিজের লোকের সাথে কথা বলতে এতটা ভাবতে হচ্ছে? দেখো, রাগ করো না কিন্তু। মেহুল ওর হাতে চাপ দিয়ে বলল, আসলে কথাটা বললে যদি তুমি রেগে যাও, তাই বলবো বলবো করেও পারিনি। কি কথা বলো? তুমি তোমার মায়ের সাথে একবার কথা বলে নাও। কিংসুকের মুখটা গম্ভীর হয়ে গেল। মেহুল তিতলির দিকে একবার তাকিয়ে ওর কাছে আরো একটু সরে এসে বলে, প্লিজ প্লিজ রাগ করো না। দেখো, আমি কেন বলছি একটু ভেবে দেখো। উনি তো তোমার মা। দেখো, বাবার সাথে তোমার যাই হয়ে যাক না কেন, মায়ের সাথে ছেলের নারীর টান থাকে, সেটা তো তুমিও জানো। উনি তোমাকে জন্ম দিয়েছেন, এখন অসুস্থ হয়েছেন তো তোমারই জন্য। বলো, তোমার কি একবার খোঁজ নেওয়া উচিত নয়? বলো। কিংসুকেরও মায়ের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু মেহুলের প্রতি ওদের দুজনের করা অন্যায় থেকে ও নিজেকে মুক্ত করতে পারছে না। কিংসুক চুপ করেই আছে আর ভাবছে, কোনো কারণ ছাড়াই এই মেয়েটাকে এতটা শাস্তি পেতে হয়েছে, তাও ওদেরই জন্য। বাবা বলেনি সত্যি কথাগুলো, সেটা আমি তবু মেনে নিলাম, কিন্তু মা, উনি কেন এতগুলো বছর ধরে সত্যিটা আমার সামনে লুকিয়ে গেলেন? মেহুলের কথাগুলো কি আগে বলতে পারতেন না? কি হলো, কি ভাবছো? কিংসুকে চুপ করে থাকতে দেখে মেহুল নিজেই আবার কথা বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে ওনাদের কাছে যেতে হবে না, কিন্তু তুমি একবার তো ফোনটা করতে পারো। তোমার গলাটা শুনলে বা তোমার সাথে কথা বলে যদি উনি একটু শান্তি অনুভব করেন, তাহলে সেটা তুমি কেন করবে না বলো তো? প্লিজ একবার ফোন করো। তুমি কি ধাতু দিয়ে গড়া বলো তো মেহুল? ওনারা তোমার সাথে দিনের পর দিন অন্যায় করেছেন জেনেও তুমি এই কথাটা বলতে পারছো? ওদের জন্য তোমার আর তিতলির জীবনের 6টা বছর নষ্ট হয়ে গেছে, সেটা তুমি ভুলে যাচ্ছ কি করে? কে বলেছে নষ্ট হয়ে গেছে? ওনারা কিন্তু আসলে আমার ক্ষতি করতে চাননি। ওনারা চেয়েছিলেন তোমাকে আমার থেকে সরিয়ে নিতে। আর চাইলেই কি কেউ কারোর ক্ষতি করতে পারে বলো? ভগবান তো আছেন, না হলে এতগুলো বছর পরে এই অজানা অখ্যাত একটা জায়গায় এসে এই মেহুল কি তার কিংসুকে ফিরে পেত? তুমি ভেবে দেখো, কেউ কি আমাদের আলাদা করতে পেরেছে? পারেনি তো। না, পারেনি, আর পারবেও না। মেহুলকে তার কিংসুকের থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া এত সহজ নয়, আর নিয়ে যেতে হলে আমার মৃতদেহের ওপর দিয়ে নিয়ে যেতে হবে। কিংসুক বেশ রেগে গেছে। তার রাগ ভাঙাতে মেহুল একটু হেসে ওর চুলগুলোকে ঘেটে দিল। কিংসুক বিরক্ত হয়ে বলল, কি হচ্ছে কি? আরে বাবা, হবে আর কি। তুই এখনো না সেই 12 পড়ার আগে ছেলেটাই আছিস রে। কারোর উপরে রেগে গেলে তখনও ঠিক এরকমই বলতিস। আর দেখ, আজকেও বলছিস। তোর মেহুল তো তোরই ছিল, আছে আর থাকবেও। বুঝলি মাথা কঙ্কারাম একটা? সারা জীবনই এমনই বলবো আমি। এবারে দুজনেই হেসে ফেললো। তারপর কিংসুক বলল, আমার কন্যার কি খবর? অনেকক্ষণ কোনো সারা শব্দ পাচ্ছি না। তিতলি? হ্যাঁ তাই তো। এই তিতলি, কি রে, শুয়ে পড়েছিস নাকি? মেহুল কাছে গিয়ে দেখলো তিতলি পুতুলটা জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছে। ওর মাথায় হাত বুলিয়ে বলল, ও তো ঘুমিয়ে পড়েছে গো। ঘুমিয়ে পড়েছে? হুম। এ হবে না, আজকে সারাদিন ধরে কি ছুটছে বলো তো? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। শোনো না, তুমি বরং ওকে ঘুম থেকে তোলো। আমি ততক্ষণে দুধটা গরম করে আনছি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আবার কালকে তো আবার স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে ওকে। আচ্ছা, তুমি নিয়ে এসো। মেহুল রান্নাঘরের দিকে চলে গেল। কিংসুক তিতলির কাছে গিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, দেখি তো তিতলি, একটু উঠে এসো। তিতলি উঠলো তো নাই, উল্টে পাশ ফিরে আবার শুয়ে পড়লো। এবারে কিংসুক ওকে জড়িয়ে ধরে কোলের ওপরে তুলে নিল। তিতলি ঘুম ঘুম গলাতেই বলল, আমি ঘুমাবো। হ্যাঁ ঘুমোবে, কিন্তু তার আগে তো খেতে হবে কিছু। ওঠো সোনা, একটু খেয়ে নাও। আমি খাবো না। ওই আমার দিকে তাকাও তো তিতলি। আচ্ছা তিতলি, সেদিন তোমাকে একটা রাজার গল্প বলেছিলাম না? আর 7টা রানী ছিল, কিন্তু ছোট রানীকে সবাই হিংসে করতো। সেই গল্পটা শুনবে না? চম্পা, তুমি তো পুরোটা বলোনি আমাকে। এই তো আজকে বলবো, কিন্তু তার আগে দুধটা খেয়ে নাও, তারপর পুরো গল্পটা শুনবে। ঠিক আছে, তুমি কিন্তু আজ পুরো গল্পটা বলবে। বলবো, এখন চলো মামামের কাছে যাই আমরা। কিংসুক ওকে কোলে নিয়ে মেহুলের কাছে চলে গেল। এরপর কয়েকটা দিন বেশ নির্বিঘ্নে কেটে গেল। ওদের 3 জনের জীবনটা একটা রুটিনের মতো হয়ে গেছে। সকালে তিতলিকে স্কুলে পৌঁছে দিয়ে কিংসুক হাসপাতালে চলে যায়। ফিরে এসে তিতলিকে স্কুল থেকে ওই নিয়ে আসে। সন্ধ্যেবেলা তিতলিকে পড়াতে বসে। কখনো আবার 3 জনে মিলে গল্প করে, খুনসুটি করে। হাসি মজার মধ্যে দিয়ে দিনগুলো বেশ সুন্দরভাবে কেটে যাচ্ছিল। একদিন কিংসুক মেহুলকে ফোন করে বলল, শোনো না, আমার আজ ফিরতে দেরি হবে। জানি তো আজকাল একটু দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ ছেড়েই ফেরো। আজ হয়ে গেলে তুমি একটু রেস্ট নিয়ে নিও, তারপর যা করার করো। আচ্ছা বাবা, আচ্ছা। মেহুল ফোনটা রেখে দিল। আসলে কিংসুক এখন আর রাতের বেলা যায় না, তাই সকালেই মোটামুটি কাজগুলো শেষ করে আসে, তাই দেরি হয়। মেহুল চিন্তা করলো, রান্না তো হয়ে গেছে,
ও আসতেও দেরি হবে, তাহলে আমি বরং তিতলিকে স্কুল থেকে নিয়ে আসবো। কিন্তু স্কুল ছুটি হতে তো এখনো 2 ঘন্টা দেরি আছে। তাহলে আমি একটু বরং শুয়ে নি। আমার শরীর খারাপ করলে কিংশুক আবার খুব রাগারাগি করবে। হ্যাঁ, তাই করি। সবাই মিলে তারপরে একসঙ্গে খাবো। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। এইদিকে আজকে আবার তিতলির স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ও বেরিয়ে এসে দেখলো মা বাবা কেউই আসেনি। তিতলি ভাবলো, স্কুল থেকে তো আমার বাড়িটা কাছেই, আমি একা চলে যাব না। মাম্মা বারণ করেছে আমাকে, আমি একা গেলে আমাকে আবার বকবে। তিতলি মেহুলের ভয়ে এগোতে পারছে না। ও স্কুলের গেটটার সামনেই দাঁড়িয়ে রইল। এদিক ওদিক তাকাতেই হঠাৎ চোখে পড়লো একজন স্কুলের বাইরেটায় দাঁড়িয়ে আছে। ভালো করে দেখতেই ওর মনে পড়ে গেল, আরে এটা সেই ভালো আঙ্কেলটা না? লোকটা আসলে সঞ্জু। ও তিতলির জন্যই এখানে এসেছে। চোখে চোখ পড়তেই সঞ্জু হাসি মুখে এগিয়ে আসে ওর দিকে। তিতলি গেটের ভেতরেই দাঁড়িয়ে আছে। সঞ্জু কাছে গিয়ে বলল, হাই তিতলি বেটি, চিনতে পারছো? তিতলি হেসে বলল, হ্যাঁ তো চিনতে পারছি তো, তুমি তো সেই ভালো আঙ্কেলটা না? হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, তুমি বুঝি এই স্কুলে পড়ো? হ্যাঁ তো, কিন্তু তুমি এখানে কি করছো? আমি তোমার বাবার কাছে যাচ্ছিলাম, হসপিটালে। ও, তুমি বাবাইয়ের কাছে যাচ্ছ? কিন্তু কেন? কি হয়েছে তোমার? আমার খুব গলা ব্যথা। তখনই আমার মনে পড়ে গেল তিতলির বাবা তো ডক্টর, তাই ভাবলাম ওনার থেকে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাই খুব ভালো ডক্টর, তোমাকে ওষুধ দিয়ে দেবে তো, তারপর দেখবে গলা ব্যথা একদম সেরে গেছে। তুমি আমার সাথে যাবে বাবাইয়ের কাছে হাসপাতালে? চলো না তিতলি বেটি, আমি তো হাসপাতাল কোথায় জানি না, তুমি আমাকে একটু দেখিয়ে দিও, আর তোমার বাবাইয়ের সাথেও দেখা হয়ে যাবে তোমার। তিতলি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ভাবলো, কি করবো আমি এখন? সত্যি তো এখানে একা দাঁড়িয়ে থাকাচ্ছে, বাবাইয়ের কাছে চলে গেলে বাবাইও খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বরং চলে যাই। তারপর সঞ্জুর দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি তো যাবো। চলো তাহলে। লোকটা হাত বাড়ালো। তিতলি গেট থেকে বেরিয়ে যেতেই ওকে কোলে তুলে নিল। এটা দেখেই সিকিউরিটি গার্ড এগিয়ে আসে। আপনি এই বাচ্চাটাকে চেনেন? বিলক্ষণ চিনি, আপনি ওকে জিজ্ঞেস করে দেখো না। তুমি ওনাকে চেনো? আগে দেখেছো? হ্যাঁ চিনি তো, উনি তো ভালো আঙ্কেল। দেখলেন তো, আমি ওর বাবা মা দুজনকেই চিনি, আর আমি ওর বাবাইয়ের কাছেই যাচ্ছিলাম, তাই ভাবলাম ওকে নিয়েই যাই, না হলে আবার ওর বাবাকে কষ্ট করে আসতে হবে। ঠিক আছে, আপনি যান। সঞ্জু তিতলিকে কোলে করে পাহাড়ি রাস্তার বাঁকে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যেই। তিতলি যেহেতু সঞ্জুকে সেদিন দেখেছে, তার উপর সেদিন সঞ্জু আঙ্কেল ওদের সাথে অনেকটা সময় খেলেছে, সবাইকে চকলেট খাইয়েছে, ওকে জলের ধার থেকে তুলে এনেছে, আবার মাম্মাম বাবাইয়ের সাথেও গল্প করেছে, তাই সন্দেহ করার মতো কোনো কারণ খুঁজে পায়নি তিতলি। সবচেয়ে বড় কথা, এই ভালো আঙ্কেল তো বলছিল বাবাইয়ের কাছে যাবে হসপিটালে, তাই তিতলিও কিংশুককে দেখার জন্যই ছুটে চলে গিয়েছিল। একটা বাচ্চা মেয়ের সরল মনে এতটা ব্যাচ কি করেই বা থাকবে? সে সরল বিশ্বাসে সঞ্জুর সাথে চলে এসেছিল। কয়েক পা এগিয়ে এসেই সঞ্জু দেখলো স্কুলটা আর দেখা যাচ্ছে না। পাইন বনের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। এবারে তিতলিকে কোলে নিয়ে বেশ জড়িয়ে হাঁটতে থাকে ও। কয়েক পা এগোনোর পরেই দেখা যায় রাস্তার এক ধারে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সঞ্জু তিতলিকে ওখানেই নামিয়ে দেয়। তিতলি একটু অবাক হয়েই বলে, কি হলো? তুমি আমাকে এখানে নামিয়ে দিলে কেন? বাবাইয়ের কাছে নিয়ে যাবে না? এই তো। সঞ্জু হেসে বলল, নিয়ে যাবো তো, কিন্তু তার আগে তোমাকে একটু আমার বাড়ি যেতে হবে যে। না না, আমি তোমার বাড়ি কেন যাবো? আমি তো বাবাইয়ের কাছে যাবো। এমন করে না তিতলি বেটি। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি 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 একাই চলে যাচ্ছি। কথাটা বলেই তিতলি হঠাৎ করে দৌড়াতে আরম্ভ করে। সঞ্জু রেডি হয়েই ছিল। ও পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে রুমালে কিছুটা তরল ঢেলে নিল, তারপর তিতলিকে পেছন থেকে জাপটে ধরে ওর নাকে মুখে রুমালটা চেপে ধরলো। 1 মিনিটের মধ্যে তিতলি অজ্ঞান হয়ে গেল। তারপর সঞ্জু ওকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে গেল। মেহুল রেডি হয়ে বেরিয়েছে তিতলিকে স্কুল থেকে আনতে যাবে বলে। ও যখন স্কুলের দিকে যাচ্ছে তখন দেখছে স্কুলের বাচ্চাগুলো ওই দিকেই আসছে। ও ভাবলো, কি ব্যাপার, বাচ্চাগুলো এখন ফিরছে কেন? আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল নাকি? মেহুল এগিয়ে গিয়ে একজন মহিলাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আজ কি স্কুল একটু আগেই ছুটি হয়ে গেছে? হ্যাঁ, স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে। আসলে গার্ডিয়ানরা জানতো না, তাই এখন এসে নিয়ে যাচ্ছে বাচ্চাদের। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। এবার মেহুলের চিন্তা হচ্ছে। ও জোরে জোরে পা চালালো। ও মনে মনে ভাবছে,
রে, তিতলি একা একা দাঁড়িয়ে আছে নিশ্চয়, আমি তাড়াতাড়ি যাই। তিতলি সাধারণত গেটের সামনেই দাঁড়িয়ে থাকে। মেহুল দূর থেকেই ওকে দেখে নেয়, কিন্তু আজকে দেখতে পেল না। গেটের সামনে এসেও দেখলো তিতলি নেই। মেহুল ভাবলো, ওকে ভেতরে আছে নাকি? ম্যাডাম, মেহুল ওকে চোখে দিতেই সিকিউরিটি গার্ডের ছেলেটা কাছে এগিয়ে আসে। আপনার মেয়েকে খুঁজছেন তো? ও তো চলে গেছে। মেহুল অবাক হয়ে বলল, চলে গেছে মানে? ও কি একা গেছে নাকি? আপনারা ওকে একা একা ছাড়লেন কেন? আমি তো স্কুলে বলেই গেছি যে ওকে একা ছাড়বেন না। না না, শুনুন, ও একা যায়নি, একজন লোক এসেছিল। তিতলি তো বললো তাকে চেনে, আর সাথী তো বেরিয়ে গেল। মেহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি বলছে কি না? তিতলি তিতলি কার সাথে গেছে? আর আর যদি ও যায়, আমি তো এই রাস্তায় আসছি, আমার সাথে তো অনেক আগে, তাহলে ওর দেখা হয়ে যাওয়া উচিত ছিল। নাহলে এতক্ষণে তো ওর বাড়ি পৌঁছে যাওয়া উচিত। কোথায় গেল আমার মেয়েটা? কোথায় গেল? তিতলিকে না পেয়ে মেহুল কেঁদে ফেললো। এইসব কাণ্ডে ওর মাথাটাও ঝিমঝিম করছে। কোনো মতে সেই সিকিউরিটি গার্ডকে বলল, আপনি কি বলছেন আপনি? হ্যাঁ, তিতলি তো বলেই গেল, আর আমরা কি করে জানবো বলুন কে কখন নিতে আসছে? আচ্ছা, আমার মেয়ে কতক্ষণ আগে বেরিয়ে গেছে? সে তো বেশ কিছুক্ষণ হয়ে গেল। আমি তো এই রাস্তা দিয়ে এলাম, কই আমার সাথে তো ওর দেখা হয়নি। দেখা হয়নি? সিকিউরিটি ছেলেটাও তাকিয়ে রইল মেহুলের দিকে। কিন্তু যখন গেছে এতক্ষণে তো বাড়িতে পৌঁছে যাওয়া যেত। আপনি সত্যি রাস্তায় ওকে দেখেননি? মানেটা কি? মেহুল রেগে এবার চিৎকার করে উঠল, আপনার কি মাথা খারাপ নাকি? আমি কি আমার নিজের মেয়ের নামে মিথ্যে কথা বলবো? যদি দেখা হয়ে যেত তাহলে আমি কি স্কুলে ঘুরতে এসেছি নাকি? আপনার কি মনে হচ্ছে আমি বাড়ি কথা বলছি আপনার সাথে? না না, আমি সেটা বলতে চাইনি। আপনি একটু শান্ত হন। আপনারা কেন ওকে ছেড়ে দিলেন? তিতলি তো আপনাদের রেসপন্সিবিলিটি ছিল। এবারে আমি কি করব? কি ব্যাপার? মেহুলের চিৎকার শুনে ভেতর থেকে একজন ম্যাডাম এবং একজন ফাদার বেরিয়ে এসেছেন। ফাদার গেটের সামনে এসে বললেন, এখানে তো চেঁচামেচি কিসে? ফাদার। এখন মেহুল টেনশনের চোটে কাঁপতে শুরু করেছে। মাথায় হাত দিয়ে এদিক ওদিক দেখছে আর বলে চলেছে, আপনারা কি করে ওইটুকু একটা বাচ্চাকে অন্য কারোর হাতে ছেড়ে দিলেন? হ্যাঁ? রাস্তাঘাটে কত রকমের বিপদ হতে পারে জেনেও কেন আপনারা ওকে এইভাবে পাঠিয়ে দিলেন? আমি আমার মেয়েকে এখন ফেরত চাই। যেখান থেকে ওকে এক্ষুনি আমাকে নিয়ে এসে দিন ওকে। এবার সিকিউরিটির ছেলেটা বেশ ঘাবড়ে গেছে। এরকম একটা কাণ্ড হতে পারে ও ভাবতে পারেনি। ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে এবং নিজের মনেই ভেবে চলেছে, মেয়েটা তো হাসতে হাসতে এই রাস্তা দিয়ে গেল। এদিকে ওর মা বলছে দেখা হয়নি। রাস্তার মাঝ থেকে মেয়েটা ভোজবাজির মতো উবে গেল নাকি? সেই ম্যাডাম তখন মেহুলকে সান্ত্বনা দিচ্ছে। এদিকে ফাদার গার্ড ছেলেটিকে বকাবকি করছে। কি ব্যাপার তোমার? চুপ করে দাঁড়িয়ে কি ভাবছো? তুমি জানো না এভাবে কোনো বাচ্চাকে ছাড়া যায় না? তারপরও মেয়েটিকে কার সাথে পাঠিয়ে দিলে? ছেলেটি প্রথমে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তারপরে কাঁচুমাচু মুখ করে উত্তর দিল, বিশ্বাস করুন স্যার, আমি বুঝতে পারিনি। একটা সাদা পাঞ্জাবি পড়া লোক এলো, তিতলিও তো তার সাথে কথা বলছিল। তারপর লোকটা বললো তিতলি নাকি ওকে চেনে। তিতলিও ভালো আঙ্কেল বলেই ডাকলো। তারপর লোকটা আমাকে বললো সে নাকি আপনাকে এবং আপনার হাজবেন্ডকেও চেনে। তিতলিও হ্যাঁ বললো। আমি তাই ভেবেছি হয়তো উনি মেয়েটাকে বাড়িতে পৌঁছে দেবেন। ছেলেটার মুখে ওই কথাটা শুনে মেহুল চমকে উঠেই বলল, ভালো আঙ্কেল, তিতলি এই কথাটা বলেছে। মেহুলের মনে পড়লো কয়েকদিন আগে যোগীঘাটে ঘুরতে গিয়ে ওই লোকটাই তো বাঁচিয়েছিল, কিন্তু ওখান থেকে ফিরে এসে লোকটার কথা কারোরই মনে ছিল না। মেহুলের মাথায় এখন অনেকগুলো প্রশ্ন একসাথে ঘুরছে। ও ভাবছে, লোকটা তিতলি স্কুলে ছিল কি করে? আচ্ছা সেদিন ওখানে আমাদের সাথে ইচ্ছে করে বন্ধ করতে আসেনি তো, যাতে আমরা কেউ সন্দেহ না করি? মেহুলের মাথাটা ঘুরে গেল। যে ম্যাডাম পাশে দাঁড়িয়েছিলেন উনি মেহুলকে ধরে ভেতরে নিয়ে গেলেন। মেহুল প্রায় অচৈতন্য হয়ে গেছে। ওনারা চোখে মুখে জল দিতেই সেন্স ফিরে এলো। সেন্স ফিরতেই উঠে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বলতে থাকলো, আমার তিতলি কোথায় গেল? আমি তো ওকে দেখতে পাবো না। আপনারা কেন ছাড়েন আমার মেয়েকে? এখন আমি কোথায় খুঁজবো ওকে? ম্যাডাম ওকে একটা জলের গ্লাস এগিয়ে দিয়ে বলল, আপনি একটু শান্ত হন, জলটা খান। দেখুন না আমরা হয়তো অকারণে টেনশন করছি, তাই না? ও হয়তো বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তাই যেন হয়, সেটা হলে তো আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আপনি কাউকে জানিয়েছেন কি? না দাঁড়া আমি একবার ওর বাবাকে ফোন করি। কিংসুক প্রায় বাড়ির কাছেই চলে এসেছে। ওর ফোনটা বেজে উঠলো। ফোনটা বের করতেই দেখলো মেহুল কল করছে। ধরেই বলল, হ্যাঁ মেহুল, এই তো আমি বাড়ির কাছে এসে গেছি। তুমি তিতলিকে নিয়ে। ওর কথা শেষ হওয়ার আগেই মেহুল ওপাশ থেকে হাউমাউ করে কেঁদে বলল, আমাদের তিতলিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও কোথায় যেন চলে গেছে। কিন্তু ওর কান্না শুনে কিংসুকের ভেতরটা কেঁপে ওঠে। ওর কথাটা যেন ঠিক বিশ্বাস করতে ইচ্ছে করছে না। বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে কিংসুক, কি বললে তুমি? মেহুল আবার জড়িয়ে জড়িয়ে বলল, তিতলি হারিয়ে গেছে মানে?
কিংশুকের হৃৎপিণ্ডটা যেন থমকে গেল। ওর কানের কাছে মেহুলের বলা কথাগুলো বারে বারে বাজছে। ওর মনে অনেকগুলো প্রশ্ন একসাথে ভিড় করছে। কোথায় গেল? কিভাবে এটা সম্ভব? কিংশুক, ওপাশ থেকে মেহুল আরো জোরে কেঁদে উঠল। এক প্রকার চিৎকার করেই বলল, কি ভাবছো তুমি? আরে আমাদের তিতলি হারিয়ে গেছে গো। তুমি কি বলছো মেহুল? তিতলি কোথায়? তুমি বা কোথায়? আমি জানি না ও কোথায়। মেহুল কথা বলতে পারছে না। ফোনটা নিয়ে অনবরত কেঁদেই চলেছে আর বলছে, আমি স্কুলে পৌঁছে দেখছি ও ওদের দোকানের সাথে বেরিয়ে গেছে। তোমার কাছে যাবে বললাম। আমি সারা রাস্তা কোথাও দেখিনি ওকে। ব্যাপারটা কি হলো মেহুল? কিংশুকের মাথায় ঢুকছে না। ও আবারও বলল, তিতলি আমার কাছে আসবে বলেছে, কিন্তু আমি তো হেঁটে গেলাম, ওকে তো কোথাও দেখলাম না। আমি ঠিকই বুঝেছি আমাদের মেয়েটা হারিয়ে গেছে। ওকে আর খুঁজে পাবো না। কিংশুকের মাথাটা ঘুরে গেল। কিন্তু ও নিজেকে সামলে নিয়ে বলে উঠল, দাঁড়াও মেহুল, আমি আসি তো। তুমি এত ভেঙে পড়ছো কেন? তুমি স্কুলে আছো তো? আমি এক্ষুনি আসছি, তুমি একটু শান্ত হয়ে বসো, এমন ভাবে কানাকানি করো না। মেহুল ওপাশ থেকে শুধু কেঁদেই যাচ্ছে। কিংশুক ফোনটা রেখে দিল। ওরও বেশ ভয় ভয় করছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো, কোথায় গেল আমার মেয়েটা? কে ওকে নিয়ে গেল? না, আমাকে এক্ষুনি মেহুলের কাছে যেতে হবে। কিংশুক বাড়ির ওখান থেকে স্কুল অবধি পুরো রাস্তাটাই দৌড়ে গেছে। স্কুলের সামনে পৌঁছতে দেখলো বেচারা সিকিউরিটি গার্ডটা গেটের সামনেই একেবারে কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে রয়েছে। কিংশুক ছুটে এসে হাঁপাচ্ছে। কোনো মতে বলল সে, আমার ভাই মেহুলকে এখানে। আপনি আসুন স্যার, উনি ভেতরে আছেন। ছেলেটা ওকে নিয়ে ভেতরে গেল। মেহুল সামনের একটা রুমেই চেয়ারে বসেছিল। কিংশুক ঘরে ঢোকা মাত্রই ছুটে এসে ওর উপরে ঝাঁপিয়ে পড়লো মেহুল। তারপর হাউমাউ করে পাগলের মতো কাঁদতে শুরু করলো। এত কেঁদেছে যে ওর কথাগুলো জড়িয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছিল না কি বলছে। তাও কোনো মতে বলল, মেহুল, মেহুল তুমি শান্ত হও, আমাকে সবটা শুনতে দাও, আমি আছি তো। হ্যাঁ, কিংশুক ওকে জড়িয়ে ধরে বসে আছে। চুপ করো, চুপ করো, চুপ করো। তিতলির কিচ্ছু হবে না, তুমি একটু ভরসা রাখো আমার উপরে, কিচ্ছু হবে না ওর। কিংশুক মেহুলের হাতটা ধরেই রেখেছে। মেহুল অঝরে কেঁদে চলেছে। কিংশুক সিকিউরিটি ছেলেটাকে বলল, আমাকে একটু বলুন তো কি হয়েছে। সিকিউরিটি ছেলেটা পুরো ঘটনাটা বলল। কিংশুকের ভেতরে ভেতরে প্রচন্ড টেনশন হচ্ছে, মাথাটাও ছিমছিম করছে, কিন্তু ও নিজেকে শক্ত রেখেছে। ও জানে ও যদি এখন ভেঙে পড়ে তাহলে মেহুল পাগল হয়ে যাবে, হয়তোবা শেষই হয়ে যাবে। তাই কিংশুক নিজের মধ্যে বইতে থাকা ঝড়ের হদিশ কাউকে দিল না। কিংশুক পুরো ঘটনাটা শুনে খুব শান্তভাবেই বলল, তার মানে ওই লোকটা তিতলিকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কারণ আমি তো ওই রাস্তা দিয়ে এলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তুমি কি বলছো? তিতলিকে কিডন্যাপ করে কোনো কে আছে? আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি। ও কাউকে নিয়ে গিয়ে কি করে ওরা? ও তো একা বাচ্চা। কিন্তু ওকে পাচার করে দেবে না তো? কিন্তু আমাকে ভয় করছে। মেয়েটা কোথায় গেল? ও তো তোমাকে আর আমাকে ছাড়া কাউকে জানে না বলো। মেহুলের কান্না কিছুতেই থামাতে পারছে না কিংশুক। ও আরো পাগলের মতো আবল তাবল বকছে। কিংশুক ওকে এবারে জড়িয়ে ধরে আছে, তবুও ভয় কাঁপছে ও। কিংশুক বলল, আমি আমি এক্ষুনি থানায় যাবো। মেহুল, তুমি চলো আমার সাথে। থানায় গেল ওখানে কি করবো? একটা মিসিং ডায়েরি করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব চলো। যদি কেউ তিতলিকে নিয়েও থাকে, এইটুকু সময়ের মধ্যে বেশি দূর পালাতে পারেনি। ওঠো ওঠো, দেরি করো না, চলো 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 চলো, আমাদের কুইক বেরোতে হবে, চলো চলো। ওরা গেটের বাইরে বেরিয়েছে। ওদের সাথে ফাদারও আছে। উনিও যেতে চাইলেন ওদের সাথে। যেহেতু তিতলি স্কুল থেকেই নিখোঁজ হয়েছে, তাই একটা দায়িত্ব থেকেই যায়। মেহুল প্রায় হাঁটতে পারছে না। কিংশুক ওকে ধরে নিয়ে হাঁটছে। তখনই কিংশুকের ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। কিংশুক ফোনটা ধরে বলে, হ্যালো। কিংশুক ফোনটা ধরতেই ফোনের অপর প্রান্ত থেকে একটা ভারী কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। সেই অপরিচিত লোকটা বলে উঠল, থানায় যাচ্ছেন তো, তাই না? কে বলছেন আপনি? থানায় যাবেন না, কি ভেবেছেন ওখানে গেলেই কি মেয়েকে ফেরত পেয়ে যাবেন? এক কাজ করুন, বাড়ি যান, বেশি মারামারি করতে যাবেন না, তাতে কিন্তু ফল ভালো হবে না। আপনি কে বলছেন? কিংশুক এবারে চেঁচিয়ে ওঠে, আমার মেয়ে কোথায়? ওকে কোথায় ধরে নিয়ে গেছেন? কেনই বা এইটুকু একটা বাচ্চাকে নিয়ে গেছেন আপনারা? কি চান বলুন? কিছুই চাই না, এখন বাড়িতে গিয়ে চুপচাপ বসে থাকুন। একবার যদি থানার দিকে গেছেন, মেয়েকে তো ফেরত পাবেনই না, উল্টে নিজের সুন্দরী বউকে হারিয়ে ফেলবেন। যেটা বলছি সেটা করুন, আর হ্যাঁ, বেশি উত্তেজিত হবেন না। কিন্তু কিন্তু আপনি কি চান বলুন আমার মেয়েকে? কিংশুকের কথাটা শেষ হয়ে যাওয়ার আগেই ফোনের ওপাশে লোকটা ফোনটা কেটে দিয়েছে। কিংশুক সাথে সাথেই কল ব্যাক করলো, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। মেহুল ভীত চোখে ওর দিকে তাকিয়ে বলল, কে ফোন করেছিল গো? তিতলিকে কাটা ধরে নিয়ে গেছে, কিছু জানতে পারলে বলো না। আমি কিছু বুঝতে পারছি না মেহুল। ওরা শুধু বললো বাড়ি বাড়ি ফিরে যেতে।
থানায় যেতে বারণ করছে। কিন্তু কেন? ওরে কি বলেছে বলো না, আর কি বলেছে বলো বলো। তেমন কিছু তার বললো না, ব্যাস থানায় যেতে বারণ করলো। কিন্তু কিন্তু ধরে না গেলে দিন কি করে বেরোতে পাবো? কি চাই বলো? টাকা পয়সা কি চাই? কিছুই বললো না, শুধু বললো বাড়িতে ফিরে যান। থানায় গেলে কি বলে না? চুপ করে থেকে দাঁড়িয়ে গেলে কি গো? চুপ করে আছো কেন বলো না? বলেছে থানায় গেলে তিতলিকে আমরা মেহুল আঁতকে উঠে দাঁড়িয়ে গিয়ে বলল, পাবো না মানে? এখন কিছুই বুঝতে পারছি না আমি। শুনে কি চাইছে? আমার মেয়েকে অন্য কোথাও পাঠিয়ে দেবে না তো? এখন তো শুনছি বাচ্চা মেয়েদের বিক্রি করে দেয়, বাইরে পাচার করে দেয়। তো তাহলে আচ্ছা দিদির সাথে সেরকম কিছু করে নাকি বলো না? মেহুল কথাটা বলেই রাস্তার উপরেই কাঁপতে কাঁপতে বসে পড়ল। কিংশুকো হতভম্ব হয়ে গেছে। ও এই অবস্থায় কি করবে কিছুই বুঝতে পারছে না। এবার ফাদার বললেন, আমার মনে হয় ওরা যাই বলুক না কেন, আমাদের একবার থানায় যাওয়াটা উচিত। আমার সেটা মনে হয়। না কিছু না, আমরা থানায় যাবো না। যদি ওরা তিথিকে মেরে ফেলে, যদি একটু খারাপ কিছু বলে, ভয় করতে না, এইভাবে হবে না। মেহুল এমন হাহাকার করছে যে কিংশুক চোখের জল সামলাতে পারছে না। ও ভাবলো, আমাকে মাথা ঠান্ডা রেখে কোনো একটা ডিসিশন নিতে হবে। এমন ভাবে হুট করে কিছু করলে হিতে বিপরীত হতে পারে। না থানায় যাবো না, আগে বাড়ি যাই। আর এদিকে মেহুলের যে অবস্থা, ও আবার কিছু না করে বসে। কিংশুক বেশ কিছুক্ষণ চিন্তা করে ফাদারকে বলল, ফাদার, এখন এই থানায় যাওয়াটা উচিত হবে না। আমি মেহুলকে নিয়ে ফিরে যাচ্ছি। যদি কিছু দরকার পড়ে আপনাকে যোগাযোগ করবো। আচ্ছা, আমাকে জানাবেন কি হলো। কিংশুক আর থানায় গেল না, মেহুলকে নিয়ে বাড়িতে ফিরে এলো। এদিকে কিংশুকের বাবা ঘরের মধ্যে অস্থির হয়ে ঘুরছিলেন আর চিন্তা করছিলেন। ওদিকে কি হলো কে জানে, সঞ্জু কি কাজটা করতে পারলো? এখনো পর্যন্ত কোনো ফোন এলো না কেন? এই কেসটা আমাকে যে কোনো ভাবে জিততে হবে। আমি আমার ছেলেকে যেভাবেই হোক বাড়িতে আনবো। ওই মেয়েটার কাছে আমি কিছুতেই হার মানবো না। উফ, সেই দুপুর থেকে ফোনের দিকে তাকিয়ে বসে আছি। এখন বিকেল 4টে বেজে গেল, তবে কি ওরা বাচ্চাটাকে কিডন্যাপ করতে পারেনি? আচ্ছা, ধরা পড়ে যায়নি তো? সঞ্জু কি? কতটা ভাবতে ভাবতেই টেবিলের উপরে রাখা ফোনটা বেজে উঠলো। একটা কল ঢুকলো। কিংশুকের বাবা রেডি হয়েছিলেন, তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলেন। হ্যালো সঞ্জু, আরে কি ব্যাপার তোমাদের? আমি সেই কখন থেকে ওয়েট করছি, কাজটা হলো? আরে স্যার, আমি তো আপনাকে বলেছি, সঞ্জুর উপরে যখন দায়িত্ব দিয়েছেন আর কোনো টেনশন নেই। বলো কি খবর ওখানকার? বাচ্চাটাকে তুলে এনেছি, এখনো জ্ঞান ফেরেনি, অজ্ঞান হয়ে আছে। শোনো, বাচ্চাটাকে এখন তোমাদের ওখানেই 2 দিন রাখতে হবে। দেখে শুনে রেখো, কোনো বিপদ ঘটিয়ে ফেলো না। আপনি কবে আসছেন? আমি পরশু যাচ্ছি। তার আগে তুমি সব সাজিয়ে রেখো, আমি বাকিটা ওখানে গিয়ে বলবো। ওকে স্যার। আর হ্যাঁ, কিংশুককে ফোন করে দিয়েছো তো? ও যেন থানায় না যায়। এর মধ্যে আবার আসল পুলিশ ঢুকে গেলে মুশকিলে পড়ে যাবো আমি। বলে দিয়েছি, মনে হয় আপনার ছেলে ভালোই ভয় পেয়েছে, ও আর থানা যাবে না। ঠিক আছে, এখন ফোনটা রাখো, আমি এবার এদিকটা সামলাই। আবার তোমাকে পরে ফোন করবো। এদিকে 1 ঘন্টা পরে তিতলির জ্ঞান ফিরে এলো। প্রথমে চোখ খুলে ও বুঝতে পারলো না ঠিক কোথায় আছে। সিলিং এর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে বুঝলো এটা তো আমার বাড়ি নয়। এটা কোথায়? আমাকে কোথায় নিয়ে এসেছে? ও লাফিয়ে উঠে বসলো বিছানার উপরে। তারপর দেখলো ওর সামনের চেয়ারে একজন বয়স্ক মহিলা বসে ঢুলছে। তার পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে সে নেপালি। বয়স 40-এর উপরে, চোখ দুটো ঢোকা, ফর্সা রং কিন্তু বেশ মোটা হওয়ার জন্য মুখটা সামনের দিকে ঝুঁকে পড়েছে। তিতলি উঠে হাঁ করে দেখতে থাকে তাকে। তারপর ভাবে, এই আন্টিটাকে একে তো আমি কখনো দেখিনি। আর আমি এখানে কি করে এলাম? আমার বাবাই মাম্মাম কোথায়? ওদের দেখতে পাচ্ছি না কেন? এবারে তিতলি বিছানা থেকে নেমে পড়তেই একটা ধপ করে আওয়াজ হলো। সাথে সাথেই ওই মহিলারও ঘুম ছুটে গেল। তড়ি করে চেয়ার থেকে উঠে তিতলির সামনে গিয়ে দাঁড়ালো। ওনাকে দেখে তিতলি একটুও ভয় পেল না, উল্টে চোখ পাকিয়ে বলল, এই তুমি কাকা, হ্যাঁ? আমার সামনে থেকে চলিও বলছি। মহিলাটি নেপালি হওয়ায় বাংলা বুঝতে পারলো না। নেপালি ভাষাতেই তিতলিকে কিছু একটা বলল, কিন্তু সামনে থেকে সরে গেল না। উল্টে তিতলিকে জড়িয়ে ধরে আবার বিছানায় তুলে দিতে গেল। তিতলিও সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরের অন্যদিকে চলে গেল। এতক্ষণে ওর সবটা মনে পড়ে গেছে। ও ভাবলো, ওই ভালো আঙ্কেল তো আমাকে কোলে করে নিয়ে আসছিল বাবাইয়ের কাছে নিয়ে যাবে বলে, কিন্তু তারপরে রাস্তায় দাঁড়িয়ে বললো আমি দৌড়াতে যাব। তখনই হঠাৎ একটা মিষ্টি মিষ্টি গন্ধ পেলাম, আর তারপর দেখছি আমি এখানে শুয়ে আছি।
কি হয়েছে? মুহূর্তের মধ্যে তিতলি ধরে ফেলে কিছু একটা গন্ডগোল রয়েছে এর মধ্যে। তার মানে ওই ভালো আঙ্কেলটাকে আমাকে এখানে ধরে এনেছে। তাহলে ও তো ভালো আঙ্কেল নয়, ও তো ব্যাড আঙ্কেল। বাবাইকে বলতে হবে। তিতলি ছুটে ঘরের অন্যদিকে চলে আসতে ওই নেপালি মেয়েটা আবার সেদিকে দৌড়ে গেল, কিন্তু সে মোটা হওয়ার জন্য বেশি জোরে ছুটতে পারছে না। তিতলি আবার লাফিয়ে বিছানায় উঠে বলল, আমাকে কিন্তু ধরবে না, আমাকে কিন্তু তোমাকে কামড়ে দেবো। একদম আমার কাছে আসবে না, তুমি তো আমার পাঁচি লোক, তুই লোক। আমাকে আমাকে এখানে কেন এনেছো? বলো বলো, কেন এনেছো বলো। তুমি এদিকে এসো। না, আমি যাবো না তোমার কাছে। তোমরা পাঁচি কোথা কোন? নেপালি মেয়েটা যতবার ওকে ধরতে চাইছে তিতলি সারা ঘরময় ছুটোছুটি করছে। মেয়েটা একবার ধরেই ফেলেছিল, কিন্তু তিতলি সাথে সাথেই ওর হাতে কামড়ে দিয়ে ছুটে পালিয়েছে। কামড় খেতেই মেয়েটা হাউমাউ করে উঠলো, আর কাছে গেল না। দূরে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে, আরে বাপরে, কি বিচ্ছু মেয়েটা, কাউরে একেবারে রক্ত বের করে দিয়েছে। আমি এর কাছে সারা রাত থাকবো কি করে রে বাবা। তিতলিও দূরে দাঁড়িয়ে দেখছে, মাঝে মাঝে চোখ পাকিয়ে চিৎকার করে বলছে, ছেড়ে দাও বলছি আমাকে। করে বাবা ও মামাকে কাছে যাবো, নিয়ে যেতে আমাকে। কেন নিয়ে যেতে তোমরা আমাকে এখানে? আমার বাবার কিন্তু হিরো, বুঝেছো? এটা জানো তো তুমি? ঝিসুম করে না একেবারে তোমার নাক ফাটিয়ে দেবে, তখন ভালো হবে তো। মেয়েটা ওর কথাগুলো একটুও বুঝতে পারেনি, তবে এটা বুঝেছে যে তিতলি বকছে, গালি দিচ্ছে। কিন্তু তিতলি যা দুষ্টু মেয়ে, ওর একটুও কাছে যেতে সাহস হলো না। এবারে মেয়েটা ঘরের দরজাটা খুলে টুক করে বেরিয়ে বন্ধ করে দিয়ে গেল। তিতলি দৌড়ে এসে দরজায় ধাক্কা দিচ্ছে আর বলছে, দরজা খোলো বলছি। আমি বেরোবো, আমাকে বাবার বন্ধুদের কাছে নিয়ে চলো, খোলো বলছি। বারবার ডাকা সত্ত্বেও বাইরে থেকে কেউ দরজা খুলে দিল না। একটা সময় তিতলি ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। এবারে ওর ভয় করছে। ও ভাবছে, ওরা আমাকে কেন এখানে রেখেছে? আমি বাবাই মামাকে কখনো দেখতে পাবো না। তিতলি ওখানে বসে হাউ হাউ করে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বারবার বলতে লাগলো, মামা, আমি তোমার কাছে যাবো। মামা। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। কিংশুকের মা এখন একটু সুস্থ হয়েছেন, কিন্তু কারোর সাথে বেশি কথা বলছেন না। সিটং থেকে ফিরে ওই এক দুবারই যা ফোন করেছিলেন ছেলেকে, সেদিনের পর থেকে উনি আর ফোন করেননি। বারবার ভাবছেন, কি দরকার ওকে ফোন করে? ও কথা বলতে তো চাই না, তার চেয়ে বরং থাক মেহুল আর তিতলিকে নিয়ে। ওর মা একাই ঘরের মধ্যে বসেছিলেন আর ছেলের কথাগুলোই চিন্তা করছিলেন। ওর বাবা ঘরে এসেছে সেটা খেয়াল পর্যন্ত করেননি। ওর বাবা কাঁধে হাত দিতেই একটু চমকে ওঠেন, তারপর বলেন, আরে কি ব্যাপার, তুমি কখন এলে? আমি তো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। তুমি ঘুমিয়েছিলে, তাই আর তোমাকে ডাকিনি। ও তাই বলো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি চা আনছি তোমার জন্য। না না, দরকার নেই। আমি বলছিলাম কি বলো? তুমি কি রিন্টুকে এর মধ্যে ফোন করেছিলে? না, করিনি। ফোন করে আর কি হবে? ওকে আর আমাদের কাছে ফিরবে? ও ভুলে গেছে আমাদের। একদিন ওর সাথে আমরা অন্যায় করেছিলাম, আজকে তার শাস্তি পাচ্ছে। তুমি একবার ফোন করে দেখো না। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তুমি হঠাৎ ওকে ফোন করতে বলছো কেন? কি আবার ব্যাপার হবে? এমনি বলছি। না 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 না, আমি করবো না, তুমি করো। নিজের জেদ থেকে তো সরে আসতে পারলে না। এতবার করে বললাম মেহুলের কাছে ক্ষমা চেয়ে নাও, ও তো আমাদের রিন্টুরই বয়সী। মেয়ে ভেবে কি একবার ক্ষমা চাইতে পারলে না? রিন্টু তোমারই তো ছেলে, আমি জানি ও আর কখনো আমার কাছে ফিরবে না। ওর জেদ মারাত্মক। তুমি কি আমাকে অসান ভাবো? ছেলেটার কথা কি আমার মনে পড়ে না? মনে পড়ে আর কি হবে? ফিরিয়ে আনার জন্য যেটা করতে হবে সেটা তো করছো না। আমি বলি কি ছেলেটার কাছে অন্তত ক্ষমাটা চাও। আচ্ছা, চাইবো। এবার তুমি রিন্টুকে একটা ফোন করো। সত্যি? ওর মা অবাক হয়ে বলল, ক্ষমা চাইবে তো? বললাম তো চাইবো, তুমি ফোনটা করো না। আচ্ছা আচ্ছা, দাঁড়া। ওর মা আর কিছু না ভেবেই কিংশুকে ফোনটা করে দিল। ওরা দুজনে বাড়ি চলে এসেছে। যে বাড়িটা এখন ওরা ভাড়া থাকে সেখানকার বাড়িওয়ালা পুলিশে চাকরি করেন, তার সাথে এখন কিংশু কথা বলছে। কি করা উচিত এখন তো বুঝতে পারছি না, তবে আমরা ব্যাপারটা পাঁচকান করিনি। দেখুন, যতক্ষণ না পর্যন্ত থানায় মিসিং ডায়েরি করছেন ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই অ্যাকশন নেওয়া যাবে না। আসলে ওদিকে মেহুলা প্রচন্ড ভয় পাচ্ছে। ও শুধু মনে হচ্ছে জানাজানি হলে বা থানায় গেলে ওরা হয়তো তিতলিকে শেষ করে দেবে। এখন আমি আপনাদেরই বলছি,
দেখুন যা করবেন ভেবে চিন্তে করবেন, ওরা কিন্তু সুবিধার লোক নয়। সেটারই ভয় পাচ্ছি আমরাও। দেখো কি করবে, আর কোনো দরকার পড়লে আমাদের বলো। হ্যাঁ, নিশ্চয়ই। এদিকে মেহুল ঘরে এসে মাথায় হাত দিয়ে সেই যে মেঝেতে বসেছে, আর ওঠেনি। ওর মনে হচ্ছে এই সবের জন্য ও নিজেই দায়ী। ও বসে বসে কাঁদছে আর বলে চলেছে, আমি কিংশুকে ওর বাবা মায়ের কাছ থেকে কিনে নিয়েছি, তাই তাই ঠাকুর আমার মেয়েটাকেও কিনে দিল। আমি তো এমনটা করিনি ঠাকুর, এমনটা তো আমি করিনি। কেন এমন হলো আমার সাথে বলো না। কিংশুকের ফোনটা মেহুলের সামনেই পড়ে আছে। হঠাৎ ফোনটা বেজে উঠতেই চমকে ওঠে ও। ও ফোনটা হাতে নিতেই দেখলো কিংশুকের মা ফোন করেছেন। মেহুলের মাথার মধ্যে এমনিতেই অনেকগুলো চিন্তা ভিড় করে এসেছিল। ও ফোনটা ধরেই হাউমাউ করে উঠলো। হ্যালো, আমি 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 আপনার ছেলেকে কেড়ে নিতে চাইনি, বিশ্বাস করুন, আমি সত্যি কেড়ে নিতে চাইনি। আমি আমার মেয়েকে নিয়ে থাকতে চেয়েছি, কিন্তু কিন্তু কিংশুক আমাকে ছেড়ে যায়নি। আচ্ছা আচ্ছা, আমি ওকে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। কথা দিচ্ছি আমি পাঠিয়ে দেবো। আপনারা আর আমাকে অভিশাপ দেবেন না, দয়া করে আপনি। কিংশুকের মা কিছুই বুঝতে পারছেন না। মেহুলকে এমন করে কান্নাকাটি করতে দেখে উনি ভাবলেন, কি কি হলো হঠাৎ? মেহুল এরকম চিৎকার করছে কেন? ওখানে সবকিছু ঠিক আছে তো? ওরা তিনজনে ভালো আছে তো? এরপর ওর মা প্রশ্ন করলেন, মেহুল, মেহুল বলছি, কি 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 হয়েছে? তুমি এমন কাঁদছো কেন? হ্যাঁ, এই বলি, তোমরা ঠিক আছো তো? মেহুল এত কাঁদছে যে ওর কথাগুলো বোঝাই যাচ্ছে না। ও কোনো মতে বলল, ঠিক নেই, আপনারা আমাকে খারাপ ভেবেছেন তো। বলছি আপনাদের ছেলেকে আমি সরিয়ে নিয়েছি। আমি বলছি ও ফিরে যাবে, কিন্তু এখন আমি আর আমার মেয়েটাকে কোথায় খুঁজে পাবো বলুন তো। মানে খুঁজবে কেন? তিতলি কোথায়? হারিয়ে গেছে, দিল্লি অনেক দূরে হারিয়ে গেছে। আমি আর কখনো দেখতে পাবো না। ওর মা বাবার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ গো, মেহুল কি বলছে? তিতলি হারিয়ে গেছে মানেটা কি? কি? ওর বাবা সবটাই বুঝেছে, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলো না। মনে মনে শুধু ভাবলো, এখন তো নাটকটা চালিয়ে যেতে হবে। নাটকের জবনিকা পতন হতে আরো অনেক বাকি। তারপর একটু চিন্তিত মুখ করে নিয়ে বললেন, কি বলছো তুমি? দেখি আমাকে ফোনটা দাও। এই নাও তো। হ্যাঁ মেহুল, কি হয়েছে বলো তো? তিতলি হারিয়ে গেছে, ওকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। মানে কি করে হারিয়ে গেল? ওকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন ওকে আমরা কোথায় খুঁজবো? এ কি, এমনটা বললে হয় নাকি? আমার নাতনিকে কিডন্যাপ করবে এত বড় সাহস কার আছে? শোনো মেহুল, আমি এক্ষুনি ওখানকার পুলিশের সাথে কথা বলছি। কিন্তু কোনো কিন্তু না, আজ রাতের মধ্যেই ওরা স্পেশাল ফোর্স নিয়ে তিতলিকে খুঁজবে, আর আমরা কাল ভোরের ফ্লাইটে আসছি। তোমরা চিন্তা করো না, তিতলিকে আমি তোমার কাছে ফিরিয়ে ঠিক দেবই, আমি প্রমিস করলাম। সত্যি 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 বলছেন, আপনি ফিরিয়ে দেবেন আমার মেয়েকে? মেহুল কেঁদেই যাচ্ছে। তিতলিকে হারিয়ে এতটাই পাগলের মতো হয়ে গেছিল যে কাকে কি বলছিল হুঁশ নেই। ও যেন নিজের মধ্যেই ছিল না। তখন ও শুধু এটাই মনে হয়েছিল, কেউ যদি ওর কাছে তিতলিকে এনে দেয় তাহলে তাকে নিজের জীবনটাই সঁপে দেবে। মনের এরকম একটা মুহূর্তে কিংশুকের বাবার কথাগুলো ওর কাছে ভগবানের সমান মনে হয়েছিল। উনি আগে কি ক্ষতি করেছেন সেটা একেবারেই ভুলে গেছে। ও কাঁদতে কাঁদতে বলল, সত্যি এনে দেবেন তো, আমার কাছে ফিরিয়ে দেবেন তো ওকে? আপনি আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছেন না তো? আমি 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 আর না ওকে ছাড়া থাকতে পারছি না। প্রতিটা মুহূর্তে আমার কাছে মৃত্যুর সমান মনে হচ্ছে। প্লিজ তিতলিকে খুঁজে এনে দিন না। আমি তো তোমাকে প্রমিস করেছি মেহুল, তিতলিকে তোমার কাছে ফিরিয়ে দেব। আমি জানি সন্তান কাছে না থাকলে তার যন্ত্রণা ঠিক কেমন হয়। এই কয়েকদিনের মধ্যে আরো বেশি করে অনুভব করেছি। তোমার মা রিন্টুকে না দেখতে পেয়ে পাগলের মতো হয়ে গেছেন। সে যাক, আমি জানি রিন্টু আমাদের কাছে ফিরে আসবে না, তাই বলে আমি তোমাদের সন্তান হারা করব না। আমার যত সোর্স আছে আমি সবাইকে কাজে লাগিয়ে তিতলিকে ফিরিয়ে আনবো, তুমি চিন্তা করো না। মেহুল যখন কথা বলছিল তখন কিংশুক উঠে এসেছে। বাইরে থেকে হালকা হালকা কথা শুনতে পাচ্ছে ও ভাবলো, কার সাথে কথা বলছে মেহুল? আমি জানি আপনারা আমাকে না ভুল বুঝছেন। আপনারা ও এবারে স্পষ্ট শুনতে পেল মেহুল বলছে, ভেবেছেন আমি আপনাদের ছেলেকে আটকে রাখছি, তাই না? কিন্তু কিন্তু বিশ্বাস করে আমি না ওকে বারবার বলেছি ফিরে যেতে। ও যায়নি। তবে আমি কথা দিচ্ছি আমি ওকে যেভাবেই হোক আপনাদের কাছে ফিরিয়ে দেবো। আমি কথা দিচ্ছি। কি বলছো মেহুল? কিংশুক এরই মধ্যে ঘরে ঢুকে প্রশ্ন করলো। আর কার সাথে কথা বলছো? ও এগিয়ে এসে মেহুলের হাত থেকে ফোনটা নিয়ে নিজেই ধরে বলল। হ্যালো বাবা, মেহুলের এখন। ওকে কথা শেষ করতে না দিয়ে ওর বাবা বলে উঠলো, এত বড় খবরটা তুমি আমাদের জানাওনি কেন? তুমি কি আমাদের তোমার শত্রু ভাবছো?
তিতলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে, আর তোমরা রাত পর্যন্ত হাত পা গুটিয়ে বসে আছো কেন? আমার উপর থেকে কি ভরসা একেবারে উঠে গেছে? বাবা মাকে শুধু তোমার খারাপটাই চেয়ে এসেছেন, ভালো চাননি? বাবা, তুমি এখন ফোনটা রাখো, আমাদের কারো মন মেজাজ ভালো নেই। এবারে বুঝতে পারছো তো সন্তান হারানোর কষ্ট কেমন হয়? শোনো, আমি মেহুলকে কথা দিয়েছি তিতলিকে ফিরিয়ে দেবো যেভাবেই হোক। আমার যত সোর্স আছে সবাইকে জানাবো। কিন্তু ওরা পুলিশে খবর দিতে বারণ করেছে। খবর দিলে যদি আমার মেয়ের কিছু হয়ে যায়? তুমি কি তোমার বাবাকে বোকা ভাবো? পুলিশে খবর দিতে বারণ করাটা ওদের একটা চাল। আমি পুলিশে খবর দেবো না, আমার লোক আছে, তারা আজ রাতেই পুরো জায়গাটা চষে ফেলবে। তিতলি আমারও রেসপন্সিবিলিটি। তোমরা শান্ত হও, আমি আর তোমার মা কাল ভোরের ফ্লাইটেই আসছি। মেয়েকে আমি তোমাদের কাছে এনে দেবই, সে তুমি আমাদের যতই ভুল বুঝে থাকো। রাখো, আমি দেখছি কি করতে পারি। হ্যালো হ্যালো, ওর মা ফোনটা নিয়ে বলল, রিন্টু রিন্টু বাবা, ভাবিস না, হ্যাঁ আমরা আসছি, হ্যাঁ আমরা আসছি, খুব তাড়াতাড়ি আসছি তোর কাছে। আর তিতলিকে দেখিস, ঠিক পাওয়া যাবে। মেহুলকে একটু ফোনটা দে না রে। নাও। হ্যাঁ মেহুল, মা আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, একটু ধৈর্য ধরো, আমরা সবাই আছি তো তোমার পাশে। হ্যাঁ বলে কি, চিন্তা করো না, তুমি রিন্টুর কাছেই থাকো, আমি আবার একটু পরে তোমায় ফোন করবো, কেমন? মেহুল ফোনটা কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লো। এই সময় কিংশুকও বুঝতে পারছে না ঠিক কি করবে, ওরও অসহায় লাগছে। তবে বাবার থেকে ফোনটা পেয়ে সত্যিই যেন কিছুটা ভার লাঘব হয়েছে। ও শুধু ভাবছে তিতলিকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাই। কিংশুক মেহুলকে জড়িয়ে ধরে রেখেছে। ও কাঁদতে পারছে না, কিন্তু মেহুলের মতোই ওর ভেতরটাও ছিঁড়ে যাচ্ছে বাচ্চাটার জন্য। যেদিন থেকে কিংশুককে বাবাই বলে জেনেছে, তিতলি যেন ওর হাতেই নিজেকে তুলে দিয়েছে। খাওয়ানো, ঘুমানো, গল্প বলা, খেলা সবই ওর কাছেই করতো তিতলি। কিংশুক মনে মনে ভাবলো, যে মেয়েটা সারা দিন কত বকবক করতো তার ঠিক নেই, এখন কোথায় আছে কে জানে। আমাদের আমাদের দেখতে না পেয়ে নিশ্চয়ই খুব কাঁদছে। দেখলে তো কিংশুক। এবার কিংশুকের চোখ থেকেও জল বেরিয়ে আসে। এদিকে মেহুল তো আবল তাবল বকেই চলেছে। দেখলে ভগবান আমাদের কেমন শাস্তি দিল, দেখলে তিতলিকে কেড়ে নিল আমাদের থেকে। আমি তোকে এতবার করে বলেছিলাম তোমার মা অসুস্থ, ফোনটা করো, কথা বলো, তুই তো কিছুতেই শুনে না। দেখো এখন আমার মেয়েটা হারিয়ে গেল। মেহুল, তুমি এরকম বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো রেগেই ফোন করিনি, ওরা তোমার উপরে অন্যায় করেছিল, তাই তুমি এমন করবে, তাই না? তুমি একটু শান্ত হও মেহুল, আমার ভয় করছে। কিন্তু তিতলি এগুলো কি করছে বলো তো? ও তো আমাদের দেখতে না পেয়ে খুব কান্নাকাটি করবে। আচ্ছা ওকে ওরা কিছু খেতে দিয়েছে তো, নাকি না খাইয়ে রেখেছে গো? ওইটুকু বাচ্চাকে কি না খাইয়ে রাখবে? নিশ্চয়ই খেতে দিয়েছে। জানো তো আমার খুব ভয় করছে। ও তো খুব দুষ্টু, যখন দেখবে আমরা কাছে নেই তখন জিনিসপত্র চলবে, পালিয়ে আসতে চাইবে। ওরা ওকে যদি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কথাটা বলেই আবার কাঁদতে শুরু করে মেহুল। কিংশুকের হঠাৎ করে একটা কথা মনে পড়লো। নিজের ওই ভদ্রলোক বলছিলেন থানায় মিসিং ডায়েরি করতে, তাহলে হয়তো। একেবারে নয়, ওরা না বলেছে থানায় না জানাতে, জানালে যদি কিছু করে বসে। তোমার বাবা আমাকে কথা দিয়েছেন উনি নিজের চুল নাকি খুঁজে দেবেন আমার মেয়েকে। আমি আর সারা রাত অপেক্ষা করবো না, তিতলি ফিরে এলে তো তবেই খাবো। আমিও। এরপর দুজনে দুজনকে জড়িয়ে ধরে বসে রইল মেয়ের ফিরে আসার অপেক্ষায়। এখন ওই বন্ধ ঘরটার মধ্যে তিতলি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে ও বাবাই মামামের স্বপ্ন দেখছিল। হঠাৎ ঘুম ভেঙে যেতেই উঠে দেখলো ও ওই ঘরটার মধ্যেই শুয়ে আছে। বড় একটা লাইট জ্বলছে। ঘুমের ঘোর তখনও ঠিক মতো কাটেনি। ও ভাবলো, ওরা কোথায় গেল? আমাকে এখানে এনেছে, তবুও কেন ওরা আমাকে নিতে আসছে না? বাবাইকে যেমন দুষ্টু লোকেরা আমার থেকে তুলে নিয়ে চলে গিয়েছিল, তেমনি আমাকে ওকে তুলে নিয়ে এসেছে। আমি আর যদি না দেখতে পাই। তিতলি আবার কাঁদতে শুরু করলো। বাইরে বোধহয় কেউ ছিল। ওর কান্নার আওয়াজ শুনেই ভেতরে ঢুকে এলো। এবার একটা ছেলে এসেছে। সেই মেয়েটা কামড় খাওয়ার ভয়ে আর আসেনি। ছেলেটা এসে বলল, কাঁদছো কেন? কি দেবেছে? তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। তিতলি লাফ মেরে বিছানা থেকে নেমে পড়লো। তারপরই দৌড়ে দরজার কাছে চলে গেল। সাথে সাথেই ছেলেটাও ধরে ফেললো ওকে। তিতলি চিৎকার করছে, শোনো, তোমাকে আমরা কালকে নিয়ে যাবো। আজকের দিনটা আমাদের কথা শোনো। তিতলি যখন দেখলো কিছুতেই ছাড়ছে না, নিজের মাথা থেকে ক্লিপটা খুলে নিয়ে ছেলেটার হাতে গেঁথে দিল। ক্লিপের সরু পিনের আঘাতে ছেলেটার হাতে একটু রক্ত বেরিয়ে আসে। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে বেরিয়ে যায় তিতলি।
ছেলেটা একটু দূরে ছিটকে গিয়ে বলে, উফ, কি বিচ্ছু নিয়ে রে বাবা, একটু ভয় ডর নেই, হ্যাঁ? কিন্তু এটি আমার বেশি কিছু বলা যাবে না। বস বলেছে গায়ে হাত না দিতে, একটু আধটু দুষ্টুমি করে মেনে নিতে হবে। কিন্তু এইভাবে যদি ছুটি করে তাহলে ওকে সারা রাত এখানে রাখবো কি করে? আমাকে ছেড়ে দাও বলছি। তিতলি আবার চিৎকার করে বলছে, আমাকে বাবার মামার কাছে নিয়ে চলো, নাহলে আমি তোমার চোখ দুটো ফুটো করে দেবো। ছেলেটা এবার দৌড়ে এসে ওকে চাপড়ে ধরে। কিন্তু তিতলিও এমন হাত পা ছুটছে যে সামলাতে পারছে না। ছেলেটা ভাবলো, একে একটু ভয় দেখাতে হবে, তাহলে মেয়েটাকে হাতের মধ্যে আনতে পারবো না। এবারে বেশ জোরেই ধমক দিয়ে বলল, এই কোথায় যাচ্ছ? আমাকে তোমরা কেন এনে দাও? আমি বাড়ি যাবো। বললাম তো তোমাকে কালকে বাড়িতে পৌঁছে দেবো, আজকে তোমাকে এখানে থাকতে হবে। থাকবো না, আমি আকাশ চলে যেতে পারবো। এই অন্ধকারের মধ্যে বাইরে বেরোতে নেই, বাইরে কে দাঁড়িয়ে আছে জানো? দেখলেই খপ করে ধরে মুখে ঢুকিয়ে নেবে। তিতলি ভয় পেল না, উল্টে বলল, কে দাঁড়িয়ে আছে বাইরে? তুমি দেখবে কে দাঁড়িয়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি। লোকটা নিজের ফোন খুলে একটা ভয়ঙ্কর মুখ বের করলো। এত বড় মুখ, এত বড় দাঁত, সেটা দেখিয়ে বলল, দেখো এই রাক্ষসটা বাইরে দাঁড়িয়ে আছে, ওরা অন্ধকারে ঘোরাঘুরি করছে, মানুষ খায়, বাচ্চা ছেলে মেয়ে দেখলে টপ করে গিলে ফেলে। তুমি গেলে তোমাকেও গিলে ফেলবে। তুমি যদি তবুও যেতে চাও তো চলো। তিতলি এইসব দেখে এবারে সত্যিই ভয় পেয়ে গেল। কিংসুকের কাছে বেশ কয়েকদিন ধরে রূপকথার গল্প শুনছে, তাই রাক্ষস, খোক্ষস, রাজকন্যা, পক্ষীরাজ, ঘোড়া এই শব্দগুলোর সাথে মোটামুটি অনেকটাই পরিচিত। বাচ্চারা যেটা খুব মন দিয়ে শোনে সেটাকেই বিশ্বাস করে নেয়। তিতলির মনের জগতে রাক্ষস, খোক্ষস, পক্ষীরাজ, ঘোড়া এগুলোর অস্তিত্ব আছে। গল্পে শুনেছে ওরা মানুষ খেয়ে ফেলে, তাই ছেলেটার কথাকেও বিশ্বাস করে নিল। ওর মুখটা ভয়ে শুকিয়ে গেছে, ভয়ে ভয়ে বলল, আমি বাড়ি যাবো। তোমরা আমাকে কেন বাবার মামার কাছে নিয়ে যাচ্ছ না? ছেলেটা বুঝেছে ছবিতে কাজ হয়েছে। ওকে কোলে তুলে নিয়ে বিছানার উপরে বসিয়ে দিল। তোমাকে তো বললাম কালকেই পৌঁছে দেবো। আচ্ছা এখন তুমি খেয়ে নাও, কি খাবে? তিতলি কোনো উত্তর দিল না, চুপচাপ বসে রইল। ওর বাবাইয়ের কথা মনে পড়ছে। ও ভাবছে, বাড়িতে থাকলে বাবার কত খেলতো, খাইয়ে দিত, মামা নুডলস বানিয়ে দিত। ওর চোখে জল এসে যায়। কথা না বলে বাইরের দিকে তাকিয়ে রইল। ছেলেটা আরো কয়েকবার তিতলির সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু তিতলি বলল না, গম্ভীর হয়ে বসে থাকলো। এবার এসে নেপালি মেয়েটা একটা বাটিতে গরম গরম ম্যাগি আর স্যুপ নিয়ে এসেছে। কিন্তু ভয়ে কাছে যেতে পারছে না। ছেলেটা নেপালি ভাষায় বলল খাইয়ে দিতে। মেয়েটা আস্তে আস্তে এগিয়ে এসে তিতলির সামনে খাবারগুলো রাখলো। ছেলেটা বলল, খিদে পেয়েছে তো, এগুলো খেয়ে নাও, ও তোমাকে খাইয়ে দেবে। তিতলি মেয়েটার দিকে একবার তাকালো, তারপরে বলল, তোমরা কালকে আমাকে মামার কাছে নিয়ে যাবে তো? হ্যাঁ যাবো, যদি তুমি আজকে একটু শান্ত হয়ে থাকো তবেই, না হলে কিন্তু নিয়ে যাবো না। তিতলি খাবারের দিকে তাকালো। ওর খুব খিদে পেয়েছে। মেয়েটা খাওয়াতে যাচ্ছিল। তিতলি বাধা দিয়ে বলল, আমি একাই খেতে পারবো, আমি বড় হয়ে গেছি। মেয়েটা ওর কথা বুঝতে পারলো না। কিন্তু ছেলেটা বুঝতে পারলো। তারপর বলল ছেলেটা, বেশ পাকা মেয়ে তো তুমি। তুমি কত বড় হয়েছো? অনেক বড়। আচ্ছা ঠিক আছে, আর দুষ্টুমি করবে না, কাল বাড়ি যেতে হবে তো। তুমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমি আবার কথা বলবো। তিতলি কোনো উত্তর দিল না, চুপচাপ গরম গরম নুডলস খেতে লাগলো। লোকটা মেয়েটাকে আরো কিছু কথা বলে চলে গেল। মেয়েটা ওখানেই বসে রইল। মেয়েটাকে দেখছে আর ভাবছে, বাচ্চাটা খুবই সুন্দর, একেবারে পুতুলের মতো। কিন্তু কি রাগ, এরা যে কেন ধরে এনেছে কে জানে। এইটুকু বাচ্চা তার বাবা মাকে ছেড়ে ভালো থাকতে পারে নাকি? রাগ তো করবেই। মেয়েটা এবার উঠে গিয়ে এক গ্লাস জল এনে তিতলির কাছে রাখলো। তিতলি খুব তাড়াতাড়ি খাবারটা খাচ্ছিল। হঠাৎ করেই গলায় লেগে গেল। বিষম খেয়ে প্রচন্ড জোরে কাশতে শুরু করে ও। মেয়েটা আর বসে থাকতে পারলো না, ছুটে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিল, একটু জল খাইয়ে দিল। তিতলি ও জলটা খেয়ে নিল। মেয়েটা এবারে ওকে খাইয়ে দিতে চাইল। তিতলি আর বাধা দিল না। প্রথমে যেভাবে রেগে গেছিল সেই রাগটা এখন আর নেই। ও আস্তে আস্তে মেয়েটার হাত থেকে খাবার খাচ্ছে। নেপালি মেয়েটার খারাপ লাগছে। ও ভাবলো, আমারও তো নাতনি আছে, এরই বয়সী বা এর চেয়ে একটু বড় হবে, ওকে ওইভাবে খাইয়ে দিতে হয়। আহা, বাচ্চা মেয়ে মা বাবাকে ছাড়া খুব কষ্ট পাচ্ছে। কেন যে আটকে রেখেছে এইটুকু মেয়ে, একা তো পালাতেও পারবে না। তারপরে এখন আবার রাত, না হলে আমি হয়তো ছেড়ে দিতাম। তিতলি খাবারটা খেয়ে চুপ করে বসে আছে। ওর খুব ঘুম পাচ্ছে। বাবাই মামামের কথাও মনে পড়ছে। ও ভাবতে থাকে, ওদেরও কি আমার মতো মন খারাপ করছে? কখন দেখতে পাবো? আমার ভালো লাগছে না। একটা সময় তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে তিতলি ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।
আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। ভোর 4টের ফ্লাইট ধরে রওনা দিয়েছিলেন কিংসুকের বাবা মা। সকাল 8টার মধ্যেই চলে আসেন সিটং। গাড়ি আগে থেকেই বলা ছিল, তাই অসুবিধা হয়নি। গাড়ি নিয়ে সোজা রওনা দিলেন ওদের বাড়ির উদ্দেশ্যে। কিংসুকের মা উদ্বিগ্নভাবে বললেন, এবার কি হয়ে গেল বলো তো? হ্যাঁ, ওইটুকু একটা ফুটফুটে বাচ্চা কে তুলে নিয়ে গেল বলো তো? আমার না খুব চিন্তা হচ্ছে জানো। আমি দেখছি তো সবটা, তুমি চিন্তা করো না, আমার অনেক সোর্স আছে, কিছু একটা খবর পেয়ে যাবো ঠিক। ওদের এই সুখের সংসারে কার যে নজরে লাগলো। কিংসুকের বাবা আর কিচ্ছু বললেন না, গাড়ির জানলাটার বাইরে তাকিয়ে রইলেন। এদিকে সারা রাত মেহুল কিংসুক দুজনের কেউই চোখের পাতা এক করতে পারেনি। মেহুল তো কাঁদতে কাঁদতে আরো বেশি করে অসুস্থ হয়ে পড়েছে। কিংসুকেরও কষ্ট হচ্ছে, কিন্তু ওর মাথাও ঠিক কাজ করছে না। মেহুলকে ধরে নিয়ে বসে আছে। মেহুল বলে চলেছে, আমরা আমরা তিতলিদের খুঁজে পাবো না কিন্তু ও হারিয়ে গেছে। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি করো না মেহুল। আমি আমি তোমাকে তোমার বাবা মায়ের থেকে কেড়ে নিয়েছি, তাই আজ ভগবান আমার মেয়েকেও কেড়ে নিল আমার থেকে। আমাকে তো এই পাপের শাস্তি ভোগ করতেই হবে কিছু। শান্ত হও মেহুল, শান্ত হও, ঠিক একটা ব্যবস্থা হবে, তুমি দেখো। কিন্তু আমি না এমন করে বাঁচতে পারবো না। কথাটা শেষ হবার আগেই বাড়ির সামনে একটা গাড়ি থামার শব্দ হল। দুজনেই চমকে বাইরের দিকে তাকালো। মেহুল তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলো, কিন্তু দুর্বলতার জন্য উঠতে পারলো না। তারপর কিংসুকের দিকে তাকিয়ে বলল, কিন্তু তোমার বাবা মা এসেছে না, তো এক্ষুনি আমাদের যেতে হবে, বুঝেছো? তুমি এখানেই বসো, আমি নিচে গিয়ে দেখছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও। কিংসুক তড়ি ঘড়ি নিচে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই ওর মা ওকে জড়িয়ে ধরে বলতে থাকলো, চিন্তা করিস না বাবা, আমরা এসে গেছি। হ্যাঁ, দেখবি তোর বাবা ঠিক কিছু একটা করবে রে বাবা। তোমরা ভেতরে যাও, মা তুমি একটু মেহুলকে সামলাও। কিংসুক এখন কথা বলার মতো অবস্থায় নেই। ওনারা দুজন ঘরে ঢুকেই দেখলো বিধ্বস্ত অবস্থায় বসে আছে মেহুল, আর একটা কোণে দাঁড়িয়ে আছে কিংসুক। এই অবস্থা দেখে কিংসুকের বাবা মনে মনে একটু খুশিই হলেন। আসলে উনি ঠিক এই সিচুয়েশনটাই চেয়েছিলেন। মনে মনে ভাবলেন উনি, এবার ওরা বুঝেছে সন্তান হারানোর কষ্টটা কি। এবারে কিংসুক আমাদের কাছে যেতে না চাইলেও মেহুল জোর করে পাঠাবে, আর ও মেহুলের কথা অমান্য করতে পারবে না। না, এখনো নাটকটা ভালোভাবে চালিয়ে যেতে হবে। এরপরই ওর বাবা ব্যস্ততা দেখিয়ে একে ওকে ফোন করতে থাকে। এদিকে কাঁদতে কাঁদতে মেহুল প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় এসে পৌঁছেছে। কিংসুকের মা বারবার ওর চোখে মুখে জল দিচ্ছে। একটু হুঁশ ফিরতেই কিংসুকের বাবার দিকে তাকিয়ে মেহুল প্রশ্ন করলো, তিতলির কোনো খোঁজ পাওয়া গেল? না, এখনো তো কোনো খোঁজ পাইনি, ওর বাবা বেশ উদ্বিগ্ন স্বরেই কথা বলে উঠলেন। তবে আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের একটা ভালো খবর দিতে পারবো। কিংসুক ওর বাবার কাছে এগিয়ে এসে বলল, তুমি কি পুলিশকে ফোন করেছো? ওরা কিন্তু কাউকে জানাতে বারণ করেছে, পুলিশে জানালে কোনো বিপদ হতে পারে। কিংসুক, তুমি কি আমাকে ভরসা করতে পারছো না? এইসব কেসে যারা কিডন্যাপার হয় তারা এটাই হুমকি দিয়ে থাকে যে পুলিশকে জানাবেন না। এটা জাস্ট একটা ভয় দেখানো। তুমি কাকে জানিয়েছো? আমি যাকে জানানোর তাকে জানিয়েছি, পুরো ব্যাপারটাই হয়েছে গোপন। শোনো, পুলিশ ছাড়াও আমার আরো অনেক সোর্স আছে, আমি আশা করছি কোনো একটা ভালো খবর পাবো এর মধ্যেই। আর আমার লোক অলরেডি এরকম কিডন্যাপারের 2টো দলের হদিশ পেয়েছে, যারা বাচ্চাদের পাচার করে। মেহুল আঁতকে উঠে বলে, বাচ্চা পাচার করে? ওরা কি তিতলিকে পাচার করে দেবে? আহ মেহুল, এমন কথা বলো না। এই কিংসুক, এবার কি হবে? আমি কি আর তিতলিকে কোনোদিনও দেখতে পাবো না, কাছে পাবো না ওকে? কিংসুক ওকে জড়িয়ে ধরে। ওর মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। ওর বাবা মনে মনে হাসলেন আর ভাবলেন, দুজনেরই বয়স কম, যে কতটুকুই বা দেখেছো তোমরা জীবনের? কি বোঝো? আমার সাথে লড়াই করতে এসেছিলে, হ্যাঁ, একটা চালেই তোমাদের মাত করে দিয়েছি। খেলাটা তো আমি জিতবো। ভোর ভোরই ঘুম থেকে উঠে পড়েছে তিতলি। আর ঘুম থেকে উঠেই গতকাল রাতের সব কথাগুলো ওর মনে পড়ে গেল। ও দেখলো ওর পাশে সেই নেপালি মেয়েটা ঘুমিয়ে আছে। সে তখনও ঘুম থেকে ওঠেনি। প্রথমে কিছুক্ষণ মন মরা হয়ে বসে রইল ও। এরপর ও আর অপেক্ষা করতে পারল না। বাবাই মামামকে দেখার জন্য ওর মন প্রাণ একেবারে খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করে উঠল। ও চিন্তা করলো, কিভাবে হোক আমি ওখান থেকে পালিয়ে যাবো। কিন্তু কিভাবে পালাবো আমি ওখান থেকে? কথাটা ভেবেই এদিকে ওদিকে তাকালো। সামনেই কাঠের দরজাটা, কিন্তু সেটার ছিটকিনিটা বেশ ওপরে। তিতলি বুঝতে পারলো ও এত উঁচুতে হাত পাবে না। তাও বিছানা থেকে আস্তে করে নেমে গিয়ে 2-একবার চেষ্টা করলো ওই ছিটকিনিটার নাগাল পেতে, কিন্তু পারলো না। বিরক্তভাবেই বলল, কত উপরে ছিটকিনিটা,
আমি তো হাঁটতে পারছি না, ধ্যাত। এবারে কি করি আমি? তারপরে এদিকে ওদিকে তাকাতেই দেখতে পেল ঘরের এক কোণে একটা চেয়ার পড়ে আছে। তিতলি খুব সাবধানে চেয়ারটা টেনে আনলো দরজার সামনে, কিন্তু চেয়ারের উপর দাঁড়িয়ে ও নাগাল পেল না। ও যেন তখন মরিয়া হয়ে উঠেছে। আমাকে যেভাবে হোক বেরোতে হবে। হাত পেতে গেলে আরো কিছু একটা লাগবে। মুহূর্তের মধ্যে চোখে পড়ে গেল একটা ভাঙা টুল। ঘরের মধ্যে একটা কোণে ওটা পড়ে আছে। তিতলি তাড়াতাড়ি গিয়ে ভাঙা টুলটা নিয়ে এসে চেয়ারের উপরে রাখলো। তারপরে খুব সাবধানে পা দিয়ে দাঁড়িয়ে ছিটকিনিটা খুলে ফেললো। দরজাটা খুলতে পেরে এতটা খুশি যে যেন কোনো যুদ্ধ করেছে ও। ও মনে মনে ভাবলো, বেশ, দরজাটা খুলে গেছে। এবারে আমি বাবাই মাম্মামের কাছে যেতে পারবো। এরপর তিতলি স্কুলের ব্যাগটা কাঁধে নিয়ে শটান বেরিয়ে পড়লো। তিতলি বেরিয়ে এসেই দেখলো একটা কাঠের সিঁড়ি সোজা নিচের বাগানের দিকে নেমে গেছে। ও দ্রুত নেমে চলে আসে। সকাল হয়েছে, কিন্তু তখনও রোদের দেখা মেলেনি। চারপাশে হালকা হালকা কুয়াশা হয়ে আছে। তিতলি এদিকে ওদিকে দেখে সোজা হাঁটতে শুরু করলো। এবড়ো খেবড়ো পাথরের রাস্তা। রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে তিতলি জানে না। ও শুধু জানে এখন ওকে মাম্মামের কাছে পৌঁছতে হবে। এরকম ভাবে প্রায় 10 মিনিট বিভিন্ন অলিতে গলিতে ঢুকে হাঁটছে ও। জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। আশেপাশে সেরকম কোনো বাড়ি ঘরও নেই, থাকলেও খুব দূরে দূরে আছে। তবে তিতলির হাঁটতে কোনো অসুবিধা হলো না। ও ছোট থেকেই তো এইসব রাস্তায় হাঁটতে অভ্যস্ত। সামনের দিকে একটা রাস্তা বেশ উঁচুতে উঠে গেছে। তিতলি সেটা ধরেই এগিয়ে গেল। আরো 10 মিনিট হাঁটার পরে বড় রাস্তায় চলে এলো। বড় রাস্তা দেখেই আনন্দে নেচে উঠলো তিতলি। ও জানে ওদের বাড়ির সামনেও এরকম রাস্তা। ও বলল, এবারে আমি মামা বাবার কাছে পৌঁছে চলে যাবো। আর ওই দুষ্ট লোকেরা আমাকে ধরে নিয়ে যেতে পারবে না। তিতলি সেই বড় রাস্তা ধরে জোরে জোরে দৌড়াতে থাকে। এদিকে তিতলি বেরিয়ে যাবার আরো আধ ঘন্টা পরে নেপালি মেয়েটার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখলো তিতলি পাশে নেই। ধরপর করে উঠে বসলো মেয়েটা। ভয়ে এদিকে ওদিকে দেখছে আর বলছে, বাচ্চাটা কোথায় গেল? আমার এখানেই তো ঘুমাচ্ছিল। নেপালি মেয়েটা দরজার দিকে তাকাতেই ভয়ে ছিটিয়ে গেল। ও বলল, একটা চেয়ারের উপর ভাঙা টুল। তার মানে বাচ্চাটা ওইভাবে দরজার ছিটকিনিটা খুলেছে আর তারপরে বেরিয়ে গেছে। সাথে সাথে মেয়েটা চিৎকার করতে করতে দৌড়ে বেরিয়ে আসে। ঘরটার নিচের দুটো রুমে আরো দুজন শুয়েছিল। চেঁচামেচি শুনে তারাও বেরিয়ে আসে। মেয়েটা কাঁদতে কাঁদতে তাদেরকে বলল, ওই বাচ্চাটা পালিয়ে গেছে। দরজাটা কিভাবে খুলে যেন বেরিয়ে গেছে। ওই বাচ্চাটা পালিয়ে গেছে গো। এই কাণ্ড শুনে ছেলে দুটো ভয় পেয়ে গেল। দুজনে চোখে করলো একবার। তারপর একটা ছেলে বলল, আমি বলেছিল বাচ্চাটাকে চোখে চোখে রাখতে। এটা একটা ফলস কিডন্যাপের কেস। অন্য ছেলেটা বলল, এটাই তো, বাচ্চাটা যাদের বাড়ির তাদের বাড়ির লোক দেখানো কিডন্যাপ করিয়েছে। বলেছে ফেরত নিয়ে যাবে অক্ষত অবস্থায়। কি করবে মানে? ওরা সঞ্জুকে ফোন করে খবরটা জানায়। এত বল, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? ওই বাচ্চাটা পালিয়ে গেছে। আজকে ভোরবেলা কি করে দরজা খুলে বেরিয়ে গেছে। সঞ্জু কথাটা শুনেই ছেলেগুলোকে খিস্তি করলো। আসলে ওর ভয় হচ্ছে। ও ভাবলো, এখন বাচ্চাটা যদি কিছু হয়ে যায়, আমি টাকা তো পাবোই না। উপরন্তু যে এই কিডন্যাপের কেসটা সাজাতে বলেছিল, সেই আমাদের নামে থানায় কেস করে দেবে। ওপার থেকে ছেলেটা বলল, বস, কি করবো? সালা, এইটুকু বাচ্চাকে চোখে চোখে রাখতে পারলি না? হ্যাঁ, তোদেরকে আমি রেখেছি কিসের জন্য? দাঁড়া, বাচ্চাটাকে আগে পাই, তারপর ঘাড় ধাক্কা দিয়ে সবগুলোকে বের করবো। বলে সালা। এরপর সঞ্জুর সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তিতলিকে খুঁজতে। ওদিকে বেলা যত বাড়ছে মেহুল আর কিংসুক যেন ততই পাগল হয়ে যাচ্ছে। মেহুল এর মধ্যেই দুবার অজ্ঞান হয়ে গিয়েছিল। কিংসুকের মা চোখে মুখে জল দিয়ে কোনো রকমের সেন্স ফিরিয়ে এনেছে। কিংসুকও গতকাল রাত পর্যন্ত মোটামুটি শক্ত ছিল, কিন্তু সকালে উঠেও যখন দেখলো তিতলির কোনো খবর নেই, তার উপর মেহুলের এইরকম অবস্থা, ও তখন আর নিজেকে শান্ত রাখতে পারল না। ওর চোখে বারবারই জল চলে আসছে। এবারে কিংসুক মেহুলের কাছে এসে বসেছে আর বাবার দিকে দেখছে। ওর মনের মধ্যে একটা দ্বিধা বোধ কাজ করছে। ওর বাবা আগে কি করেছে সেটাও এখন ভুলেই গেছে। এখন ও শুধু ভাবছে, বাবা কি সত্যি আমার মেয়েটাকে আনতে পারবে? তিতলিকে কেউ অন্য কোথাও পাঠিয়ে দেবে না তো? আমার মেয়েটাকে ফিরে পাবো তো? এদিকে কিংসুকের বাবা ইচ্ছে করেই দেরি করছে। ওদের দুজনের এই অবস্থা দেখে মনের দিক থেকে শান্তি পাচ্ছিলেন আসলে উনি চাইছিলেন দুজনকে আরো একটু দুর্বল করে দিতে, যাতে দুজনে একেবারেই ভেঙে পড়ে। উনি মনে মনে ভাবলেন, আমার সাথে চ্যালেঞ্জ নিলি তো তোরা? জিততে কি পারলি? কত লোককে গোল খাইয়ে আমি এই জায়গায় এসেছি জানিস? আর এই তোরাই দুদিনের ছেলে মেয়ে আমাকে বড় বড় কথা শুনিয়ে যাচ্ছিলিস। তোদের সাহস তো কম না। আমি যখন আমার ছেলেকে নিয়ে যেতে এলাম, আমাকে কিনা ফিরিয়ে দিল। হ্যাঁ, বলে কিনা ক্ষমা চাইতে হবে। কোনো ক্ষমা আমি চাইবো না। আজ দেখ, এমন একটা কাজ করলাম, তোরা দুজনেই এখন আমি ছাড়া চোখে সর্ষে ফুল দেখছিস। আরো একটু তোদের মনের জোরটা কমে আসুক, তারপরে তোদের মেয়েকে এনে দেবো। এরপরে যেন একবার বললেই তোরা সুর করে আমার বাড়িতে ফিরে যাস। হ্যাঁ, রিন্টুকে আমি ফিরিয়ে নিয়ে যাবোই যাবো। হঠাৎ ফোনটা বেজে উঠতেই কিংসুকের বাবা চিন্তাগুলো থেকে বেরিয়ে এলেন। তিনি তাকিয়ে দেখলেন একটা ফোন আসছে। নাম্বারটা ওনার চেনা। উনি তড়িঘড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে ফোনটা ধরে বললেন, হ্যাঁ সঞ্জু, বলো, ওইদিকে সব খবর ঠিকঠাক তো? আসলে স্যার, আগে তুমি শোনো, আমি আর 1 ঘন্টা পরে বাচ্চাটাকে আনতে যাব।
তোমরা পুলিশ বস্তির লোক সবকিছু ব্যবস্থা করে রেখেছো তো? স্যার একটা কথা ছিল। আবার কি? স্যার অপরাধ নেবেন না, একটা ম্যাসাকার হয়ে গেছে। মানে কি হয়েছে? ওই বাচ্চাটা পালিয়ে গেছে। আমার লোক ওকে নজরে রেখেছিল, কিন্তু বাচ্চাটা খুবই দুষ্টু স্যার। গতকাল রাতে কি পালানোর চেষ্টা করছিল, যেভাবেই হোক ছুটে বেরিয়ে আসছিল। আমার লোকের হাতে কামড়ে দিয়েছে, পিন দিয়ে খুঁচিয়ে রক্ত বের করেছে। কিন্তু তবু আমরা তো আটকে রেখেছিলাম, কিন্তু যে এভাবে ও চলে যাবে বুঝতেই পারিনি। এবার কিংশুকের বাবা রেগে আগুন হয়ে গেলেন, চিৎকার করে বললেন, কি বলছো কি সঞ্জু? তোমরা একটা বাচ্চাকে আটকে রাখতে পারোনি? না মানে এবারে কি হবে? তিতলি কোথায় চলে গেল? এই সঞ্জু, তোমরা ওকে খোঁজার কোনো চেষ্টা না করে আমাকে ফোন করছো? না স্যার, শুনুন, আমি শোনা মাত্রই বেরিয়ে এসেছি বাচ্চাটাকে খুঁজতে। ওইদিকে আমার লোকজন ওকেই খুঁজছে। তুমি আমাকে বলো, ও বাড়ি থেকে বেরিয়ে পালালো কি করে? স্যার আসলে ওকে যেখানে রেখেছিলাম তার আশেপাশে অনেক রাস্তা আছে। এবারে ও কোন রাস্তা দিয়ে কোথায় নেমে গেছে আমরা কিছুই বুঝতে পারছি না। কিংশুকের বাবা এখন রাস্তায় নেমে এসেছেন, চিৎকার করে বললেন, এই, বুঝতে পারছো না মানেটা কি? আমি কি তোমাদের সাথে মস্করা করছি? আর একটা বাচ্চা এইটুকু সময়ের মধ্যে কত দূরে যেতে পারবে? শোনো, আমার তিতলিকে যেভাবে হোক চাই, না হলে তোমাদের কি অবস্থা হবে সেটা আশা করি বুঝতে পারছো। আমি দেখছি স্যার, আমি এখনই দেখছি। দাঁড়াও, আগে আমাকে বলো ওকে কোথায় রেখেছিলে, আমিও গাড়ি নিয়ে আসছি। সঞ্জয় ফোনে কিছু একটা বলল। ফোনটা কেটে দিয়ে কিংশুকের বাবা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন তিতলিকে খুঁজতে। উনি যেতে যেতেই ভাবছেন, তিতলির যেন কিছু না হয়, কোনোভাবেই কিছু হতে দেওয়া যাবে না। আচ্ছা, ও যদি পা পিছলে ওই পাহাড়ি রাস্তায় পড়ে যায়, তাহলে তো আমার প্ল্যানটা সাকসেসফুল হবে না। শিট, তাহলে তো আমার ছেলেকে আর কখনো ফিরে পাবো না আমি। না 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 না, এটা হবে না, আমি হতে দেব না। যেভাবেই হোক তিতলিকে খুঁজে পেতেই হবে। এদিকে তিতলি ছুটতে ছুটতে কিভাবে যেন বড় রাস্তার উপরে চলে এসেছে। তিতলির মনে হলো, এই তো আমাদের বাড়ির সামনের রাস্তাটাও তো এইরকম। আচ্ছা, আমি যদি এই রাস্তা দিয়ে দূরে যাই তাহলে নিশ্চয়ই আমার বাড়িতে পৌঁছে যাব। তিতলি স্কুলের ব্যাগটা কাঁধে নিয়ে জোরে জোরে ছুটতে থাকে। কোন দিকে যাচ্ছে ও জানে না। ও এখন শুধু একটা কথাই জানে, যেভাবেই হোক বাবাই আর মামামের কাছে পৌঁছতে হবে। কিংশুকের বাবা গাড়ি নিয়ে এগিয়ে আসছিলেন। সঞ্জু যে লোকেশনের কথা বলেছে সেটার প্রায় কাছাকাছি চলে এসেছেন। উনি খুব আস্তে আস্তে করে বললেন, কি যে টেনশন হচ্ছে, এই মেয়েটা আবার কোথায় চলে গেল? শেষে তীরে এসে তড়ি ডুববে নাকি? সঞ্জু আর ওর ছেলেগুলো তেমনি, একটা বাচ্চাকে আটকে রাখতে পারলি না কয়েক ঘন্টার জন্য। এদের তো আমি কিছুতেই টাকা দেবো না। যা টাকার কথা হয়েছিল পুরো টাকা কেন দেবো তোদের? মেয়েটাকে যদি এখন খুঁজে না পাওয়া যায়, আমি তো বলতেই পারবো না পুরো প্ল্যানটা আমার। আর কিংসুক আমার কাছে ফিরেও আসবে না। বাচ্চাটা থাকলে ওর দোহাই দিয়ে ফিরিয়ে আনার একটা সুযোগ থাকবে। উফ, মেয়েটাকে যেন পেয়ে যাই। কিংশুকের বাবা এবার ড্রাইভারকে ধমক দিলেন। তাড়াতাড়ি গাড়ি চালাও। চালাচ্ছি স্যার। কিংশুকের বাবা আর কোনো কথা বললেন না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইলেন। এদিকে তিতলি ছুটতে ছুটতে ওই রাস্তা ধরেই আসছিল, কিন্তু ওরও দম ফুরিয়ে আসছে। ঠিক কতটা দৌড়ালে ওর বাবা মায়ের কাছে পৌঁছাবে সেটা বুঝতে পারছিল না। শুধু দুষ্টু লোকেদের হাত থেকে পালাতে হবে বলেই অন্ধের মতো ক্রমাগত ছুটে যাচ্ছিল। হঠাৎ করে কিংশুকের বাবার গাড়ির সামনেই পড়ে গেল তিতলি। তবে গাড়ির সাথে ধাক্কা লাগেনি, কারণ তার আগেই তিতলিও থমকে দাঁড়িয়ে পড়েছিল, আর ড্রাইভারও ঠিক সময় মতো ব্রেক কষে থামিয়ে দিয়েছিল। দুজনেই একটা অসম্ভব ঝটকা খেলেন। ঝটকাটা সামলে কিংশুকের বাবা বললেন, কি হলো? এভাবে গাড়ি চালাচ্ছ কেন? আর গাড়িটা থামালে কেন? साहब सामने एक छोटी सी लड़की, आप देखिए। লড়কি? কাহা লড়কি? ড্রাইভার সোজা আঙুল দেখালো। ওদিকে তিতলি তখন পাশ কাটিয়ে ছুটে চলে যাওয়ার চেষ্টা করছে। কিংশুকের বাবা ওকে দেখে বেশ অবাক হয়েছে। ওকে দেখতেই উনি ভাবলেন, আরে, এই তো মেঘনা চাইতেই জল। উনি সাথে সাথে গাড়ি থেকে নেমে এলেন, চিৎকার করে ডাকলেন। তিতলি! গলার আওয়াজ শুনে তিতলিও ঘুরে তাকিয়েছে। ওনাকে দেখি চিনতে পেরেছে। তিতলি ভাবলো, আরে এটা সেই লোকটা না যার জন্য বাবাই আর মাম্মাম কাঁদছিল? আমি এর সাথে একটু কথা বলবো না। ওনাকে দেখে তিতলি যেন আরো জোরে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। ওর বাবা ছুটে গিয়ে ধরে ফেললো ওকে। তিতলি ছটফট করছে আর বলছে, ছাড়ো আমাকে, ছাড়ো, তুমি দুষ্ট লোক, তোমার জন্য বাবাই মাম্মাম কাঁদছিল। ছাড়ো, তোমার সাথে কথা বলবো না আমি। ছাড়ো। উফ, ওর বাবা ওকে কোলে তুলে নিয়ে ভাবলো, মেয়েটা ভীষণ বিচ্ছু, একেবারে কিংসুকের মতোই। তবুও কিংসুক ছোটবেলায় এত দুরন্ত ছিল না। এদিকে তিতলি চিৎকার করেই চলেছে। ওকে শান্ত করতে কিংশুকের বাবা খুব শান্ত গলায় বলল, শোনো শোনো, আমি দুষ্টু লোক নই, আমি তোমাকে খুঁজতেই বেরিয়েছি। আমি তোমার সাথে কোথাও যাবো না। ছাড়ো না রে বাবা। আমি তোমাকে তোমার বাবাই মামামের কাছে নিয়ে যাবো বলে এসেছি। কথাটা শুনেই তিতলির ছটফটানিটাও কমে গেল। ও এবারে বলল, তুমি সত্যি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো তো, আর সেই জন্যই তো গাড়ি নিয়ে এসেছি। এবারে আমার সাথে চলো। বাবাই মাম্মাম কোথায় আছে? এই তো, ওরা তোমার জন্যই অপেক্ষা করছে, তুমি চলো আমার সাথে। তিতলি আর কিছু বলল না। উনিও ওকে নিয়ে গাড়ির কাছে এগিয়ে গেলেন। গাড়ি দেখা মাত্রই তিতলি ভয়ে কুঁকড়ে গেল। সেদিন সঞ্জু গাড়িতে করে তুলে নিয়ে গেছিল সেটা ওর মনে আছে। গাড়ির আতঙ্কে চিৎকার করে বলল, না না,
আবার ছটফট করে নামতে চাইছে। কিংসুকের বাবা দেখলেন আগে বিশ্বাস অর্জন করাটা খুব জরুরি, তাই উনি বললেন, তুমি তোমার মাম্মাম বাবাইয়ের সাথে কথা বলবে? তিতলি থেমে গিয়ে বলল, বাবাইয়ের ফোন নাম্বার আছে তোমার কাছে? বাবাইয়ের নাম্বার আছে তো, দেখবে তুমি? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি ফোন করছি। বাড়িতে কিংসুক মেহুলের কাছেই বসে আছে পুরো সময়টা। মেহুল তিতলির জন্য শুধু নয়, এমনকি কিংসুকও আর পেরে উঠছে না। ও ডিসিশন নিয়েছে থানায় যাবে। তখনই ওর বাবার ফোনটা ঢুকলো। ফোনটা হাতে নিয়ে দেখলো বাবা ফোন করছে। কিংসুক ফোনটা ধরে উদ্বিগ্ন গলায় বলে উঠলো, হ্যালো। কিংসুক ফোনটা ধরে কথা বলতেই তিতলি ফোনের ওপাশ থেকে চেঁচিয়ে বলল, তিতলি। কিংসুকও চমকে উঠে বলল, তিতলি তুই কোথায়? মেহুল কিংসুকের পাশেই ছিল। কিংসুকের মুখে তিতলি নামটা শুনে আঁতকে উঠে বলল, কে 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 ফোন করেছে তিতলি? তুমি আমাকে ফোনটা দাও, ফোনটা দাও, আমি কথা বলবো দাও। এরপর মেহুল নিজেই উঠে এসে কিংসুকের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। ফোনটা ধরেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, তিতলি, তিতলি তুই কোথায় চলে গেছিস মা? আমরা কাল থেকে তোকে কোথাও খুঁজে পাইনি। তুই ঠিক আছিস তো মা? ঠিক আছিস তো? মাম্মা, তুমি কাঁদছো কেন? আমি তোমার কাছেই তো আসছি। না না না, তুমি কাঁদবে না। বাবা বলেছে কাঁদলে শরীর খারাপ হয়। মেহুল ফোনটা ধরে কেঁদেই চলেছে। কিংসুক ওকে বসিয়ে দিল আর ফোনটা নিয়ে নিল। এবারে আর তিতলি কথা বলছে না, কিংসুকের বাবা কথা বলছে। রিন্টু, তোমরা চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরছি। তুমি ওকে কোথায় পেলে? আমি বাড়িতে গিয়ে বলছি, চিন্তা নেই, তুমি মেহুলকে শান্ত হতে বলো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। কিংসুকের বাবা ফোনটা রেখে দিল। তিতলির আর কোনো সন্দেহ হলো না। এতক্ষণে ছটফটানি কমে গেছে ওর। এবারে অস্থির হচ্ছে বাড়ি ফেরার জন্য। কিংসুকের বাবা বলল, কি তিতলি, এবারে বিশ্বাস হলো তো যে আমি দুষ্টু লোক নই? আমি বাড়ি যাবো গো, বাড়ি যাবো। হ্যাঁ, যাবো তো বাড়ি। তুমি গাড়িতে বসো, আমি একটা ফোন করেই আসছি। তিতলি গাড়িতে উঠে বসলো। কিংসুকের বাবা একটু দূরে গিয়ে ফোন করে বললেন, হ্যালো সঞ্জু, তিতলিকে পাওয়া গেছে, তোমাদের আর কিছুই করতে হবে না। কিন্তু আমাদের মানে আমাদের কি আমাদের আমাদের করছো? বাকি ঘটনাগুলো কি হবে স্যার? তোমরা আমার ভরসার জায়গাটা রাখতে পারো না। বাকিটা আমি ম্যানেজ করে নেব, আর টাকা পয়সা নিয়ে পরে আলোচনা হবে। এখন রাখছি। তাড়াতাড়ি চলো না, কিছুক্ষণের মধ্যেই কিংসুকের বাবা গাড়িতে উঠে বসলো। তিতলি বলে ওঠে, চলো বলছে। মাম্মাম তো কাঁদছে, বলো। হ্যাঁ, এই তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। চলো চলো। আচ্ছা তিতলি, তুমি জানো আমি কে? না না। আমি তোমার বাবাইয়ের বাবাই। বাবাইয়ের বাবাই? এই তুমি কোথায় যাবো গো? আমি অনেকটা দূরে একটা খুব সুন্দর সাজানো শহরে থাকি। তুমি যাবে আমার সাথে সেখানে? না না, তিতলি এবারে জোরে বলে উঠল, আমি যাবো না। আমি শুধু বাবাইয়ের মামার কাছে থাকবো। আচ্ছা ধরো, তোমার বাবাই মামাম যদি আমার সাথে যায় তাহলে তুমি যাবে? তিতলি তাকিয়ে আছে। কিংসুকের বাবা খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছেন। উনি আবার বললেন, কি যাবে না তিতলি সোনা? ওখানে আমাদের বিশাল বড় বাড়ি আছে, অনেকগুলো গাড়িও আছে। এখানে চাইতে আরো অনেক ভালো ভালো স্কুল আছে। ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখানে সবার কি সুন্দর ড্রেস আছে জানো। সবাই একসাথে বাসে করে স্কুলে যায়। বাইকে করে স্কুলে যায়? হ্যাঁ, প্রতিদিন বাস বাড়ির সামনে নিতে আসে, তারপরে আবার বিকেলে বাড়ি পৌঁছে দিয়ে যায়। তুমি ওখানে চলো, দেখবে তোমার কত নতুন নতুন বন্ধু হবে। তুমি যা চাইবে তাই পাবে। তোমাকে আমি অনেক খেলনা কিনে দেবো, ঘুরতে নিয়ে যাব। কি তিতলি, ইচ্ছে করছে না যেতে? বাবাই মাম্মাম সঙ্গে যাবে? ওটা তো তোমার বাবাইয়েরই বাড়ি। তোমার বাবাইয়ের বাড়ি দেখতে ইচ্ছে করছে না? কিন্তু বাবাই তো কখনো বলেনি যে এত বড় বাড়ি আছে। তাই তো বলছি, ওখানে এত বড় বাড়িতে কি আমার একা থাকতে ভালো লাগে? তুমি চলো, তুমি অনেক ভালো থাকবে। আর ওখানে কোনো দুষ্টু লোকও নেই। ওখানে ডল আর টেডি বিয়ার দিয়ে সাজানো তোমার নিজের একটা রুম হবে। তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই দেবো। চলো, তুমি না গেলে আমার খুব মন খারাপ করবে। আচ্ছা, বাবাই আর মাম্মাম গেলে আমিও যাবো। কিংসুক মেহুল দুজনেই বাড়ির নিচে দাঁড়িয়ে আছে তিতলির অপেক্ষায়। তিতলিকে খুঁজে পাওয়া গেছে, এইটাই দুজনের কাছে যথেষ্ট ছিল। কোথায় কিভাবে পাওয়া গেল, বাবা গাড়ি নিয়ে বেরোতেই কিভাবে খুঁজে পেলেন, এইসব কথা তখন আর ওদের মাথায় আসেনি। সারা রাত বাচ্চাটাকে দেখতে না পেয়ে দুজনেই যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। এখন তিতলি ফিরছে আর কিংসুকের বাবা ফিরিয়ে আনছেন, এইটাই ওদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। কিংসুকদের সাথে ওদের বাড়িওয়ালা ভদ্রলোক ও তার ওয়াইফও ছিলেন। কিংসুকের বাবার গাড়িটা এলো, দরজা খুলতেই তিতলি লাফিয়ে গাড়ি থেকে নামলো। তারপর দৌড়ে এসে মেহুলের কোলে ঝাঁপিয়ে পড়লো। মেহুল ওকে কোলে নিয়ে একেবারে বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়লো। মেহুল বলল, কোথায় ছিলি তুই মা? কোথায় ছিলি? আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলি তুই? আমি তো তোর কাছে আসছিলাম না সোনা। কেন কেন একটা লোক
বলেছি জানিস? আর কখন আমাদেরকে না বলে কোথাও যাবি না তো বল না। তিতলিও মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, সরি মাম্মা, সরি। কোনোদিন এরকম করবো না। কিংসুক ওদের পাশেই দাঁড়িয়েছিল। ওর চোখেও জল চলে এসেছে। কিংসুক ভাবছে, তিতলির জীবনে আমি কিছুদিন হলো এসেছি, কিন্তু ওর জন্ম থেকেই ও মায়ের সাথে জড়িয়ে আছে। আজ মেহুলের কষ্টটা যে কতটা হচ্ছে সেটা আমি বুঝেছি। বাবাই, এবারে তিতলি মেহুলের কোল থেকে কিংসুকের কোলে এসে গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, মিস ইউ বাবাই। মিস টু মাই বাচ্চা। কিংসুক ওকে বুকে চেপে ধরে মাথায় কপালে চুমু খেতে খেতে বলতে থাকে, তুই কোথায় চলে গেছিলি? তুমি আমাকে মিস করছিলে বাবাই? খুব মিস করেছিলাম, তাই আজ থেকে 2 দিন তোর সাথে আমি শুধু খেলবো আর গল্প করবো। আমি তোমাকে খুব মিস করেছি জানো। আমি কতবার ওদেরকে বললাম আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বাবাই মামার কাছে যেতে দাও, দিল না। আমাকে ঘরের দরজা বন্ধ করে রাখলো। আমি আজ সকালে চেয়ারে উঠে দরজা খুলে পালিয়ে এসেছি। কি? মেহুল আঁতকে উঠে বলে, তুই পালিয়ে এসেছিস? কি করে? হ্যাঁ, তিতলি পালিয়ে এসেছে। কিংসুকের বাবা এবার কথা বললেন, আমার সাথে ও রাস্তায় দেখা হয়েছে। ও আমার গাড়ির সামনে পড়ে গেছিল। ভাগ্যিস ড্রাইভার গাড়িটা ঠিক সময় থামিয়ে দিয়েছিল। তিতলি, মেহুল ভয় পেয়ে বলে, তুই আবার কেন এমন করিস বলতো মা তুই? তোমাকে আমি কতবার বলেছি না তিতলি, রাস্তার উপরে এভাবে দৌড়াবে না? তুমি আমার কথাটা শুনলে না তো? আমার তো খুব মন খারাপ করছিল। আমি তোমাদের দেখবো বলে তো ছুটে আসছিলাম। আচ্ছা থাক, কিংসুক ওকে আবারও জড়িয়ে ধরে। এখন ওসব কথা বাদ দাও, তুমি একটু চুপচাপ আমার কাছে থাকো তো, পরে তোমার সব কথা শুনবো। কিংসুকের মা ওখানেই দাঁড়িয়েছিলেন। তিতলিকে পাওয়া গেছে, এটাই তার কাছে স্বস্তির। উনি স্বামীর দিকে তাকিয়ে বললেন, ওকে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা কোথায়? তারা তো ধরা পড়ে গেছে। আমি আনঅফিসিয়ালি যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা অলরেডি দলটাকে খুঁজে পেয়ে গেছে। তাই? হ্যাঁ, এর জন্য আমাকে একবার যেতে হবে। তুমি কি থানায় যাবে? শুধু থানাতে নয়, আমাকে আরো কয়েকটা জায়গাতে যেতে হবে। চলো, আমিও তোমার সাথে যাব। না না, তুমি আমার সাথে গিয়ে কি করবে? না, আমিও দেখবো কারা এই কাজটা করলো। দেখো, তিতলিকে তো পাওয়া গেছে, আর এখন মেহুলেরও মন ভালো নেই। তুমি এখন ওদের কাছেই থাকো, আমার মনে হয় সেটাই ভালো হবে। কি মেহুল, আমি ঠিক বলছি তো? উনি তো ঠিকই বলছেন কিংসুক। তুমি কেন যাবে? পুরো ব্যাপারটা যখন উনি সামলেছেন, বাকিটাও উনি দেখে নেবেন। তিতলি ফিরে এসেছে, তুমি এখন ওকে ছেড়ে কোথাও যেও না প্লিজ। কিন্তু মেহুল, কারা আমার মেয়েকে তুলে নিয়ে গেল, তাদের কি উদ্দেশ্য ছিল সেটা আমি জানতে চাই। তোর জেনে এসব কি হবে রিন্টু? হ্যাঁ, বাবা তো আছে, ঠিক ম্যানেজ করে নেবে। এখন তিতলি সুস্থ আছে কিনা সেটা দেখ, ওর একটা চেক আপের ব্যবস্থা কর। আমিও তো সেটাই বলতে চাইছি। তাছাড়া থানাতে হুট করে চলে যাওয়াটা ঠিক হবে না, কারণ আমরা তো অফিসিয়ালি কোনো মিসিং ডায়েরি করিনি। থানায় নিয়ে গেলে নানান কথা বলবে। কি বলবে? বলতেই পারে, আপনারা কি করে জানলেন মেয়ে কিডন্যাপ হয়েছিল যখন সে নিজেই ফিরে এসেছে? তখন আমাদের সবাইকে মিথ্যেবাদী ভাববে। একটা কেস সলভ করতে গিয়ে আমরা আরো বিপদে পড়ব। শোনো, তুমি আমার উপরে ছেড়ে দাও, তোমরা ঘরে যাও, আমি বেরোচ্ছি, আমার ফিরতে দেরি হবে। কিংসুকের যে খুব একটা যেতে ইচ্ছে করছিল সেটা না, কিন্তু মনের মধ্যে একটা খটকা থেকে গিয়েছিল। ও ভাবছিল, তিতলিকে কিডন্যাপ করেছিল কেন? ওরা তো টাকাও চায়নি, তাহলে হুমকি দিয়ে ফোনটা করলো কেন? পাচার করতে চেয়েছিল? যদি তাই হবে তাহলে আরো কড়া পাহাড়ে রাখতো। তিতলি বেরিয়ে এসেছে যখন, তাহলে নিশ্চয়ই খুব কড়া পাহাড় ছিল না। কিংসুকের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেলেও বিশ্বের মাথা ঘামায়নি। এখন তিতলির খেয়াল রাখতে হবে, তাই ওরা আর বেশিক্ষণ নিচে দাঁড়ালো না, সবাই মিলে একসাথে উপরে চলে এলো। সবাই ঘরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তিতলি কিংসুকের কোল থেকে নামেনি, ঘরে এসেও গলা ধরে বাবার গায়ের উপরে এলিয়ে পড়ে আছে। মেহুল ওর মাকে বলল, কাল থেকে মনের অবস্থা এতটাই খারাপ যে কিছু খাওয়ার কথা বলতেই পারিনি আপনাকে। একটু চা করে? হ্যাঁ, চা করো, আমরা কেউই তো কাল থেকে খাইনি। মা, তুমি এখানে বসো। আমিও তাকাবো। আচ্ছা ঠিক আছে, খাস, আমি করে আনছি, দাঁড়া। মেহুল ঘর থেকে বেরিয়ে গেল। এবারে তিতলির দিকে তাকিয়ে কিংসুক বলল, তুমি কাল থেকে কি খেয়েছো তিতলি? আমাকে তো ওরা নুডলস খেতে দিয়েছিল, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা তিতলি, আগে একটু জল খাও, তারপরে চা খাবে। কিংসুক ওকে জল খাইয়ে দিচ্ছে, ওর মা তিতলির দিকে তাকিয়ে আছে। কিংসুক ওকে জলটা খাইয়ে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি জানো তিতলি উনি কে? উনি আমার মাম্মাম। নমস্কার করো। নমস্কার না তিতলি। তখনই মেহুল চা নিয়ে ঘরে ঢুকেই বলল, উনি তোমার বাবাইয়ের মাম্মা, তোমার গুরুজন, যাও ওনাকে প্রণাম করো। তিতলি তখনও কিংসুকের মায়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে।
মেহুল চায়ের কাপগুলো রাখলো, তারপর বলল, কি হলো তিতলি, উঠে এসো। আমি যেমন তোমার মাম্মাম, তেমনি উনিও তোমার বাবাইয়ের মাম্মাম। আমাদের সকলের চাইতে অনেক বড়। যাও, প্রণাম করে এসো। তিতলি আস্তে আস্তে কিংসুকের কোল থেকে নেমে ওর মায়ের সামনে এসে ঝুঁকে পড়লো। তবে কিংসুকের মা প্রণাম করতে দিল না। তিতলিকে জড়িয়ে ধরে বলল, না 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 না, প্রণাম করতে হবে না সোনা, তুমি শুধু আমার কাছে এলেই হবে। আহা, কত মিষ্টি তুমি, তোমার মতো তো মেয়ে হয় না। কথাগুলো বলতে বলতে ওর মায়ের চোখ দিয়ে জল পড়ছে। ওনার কষ্ট হচ্ছে এটা ভেবে। একদিন এত সুন্দর বাচ্চাটাকে আর ওর মাকে অপমান করে বের করে দিয়েছিলাম আমরা, আজ তারই শাস্তি ভোগ করছি। যদি ওরা আবারও আমার কাছে ফিরে আসে, তাহলে যতটা অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম তার চেয়েও অনেক বেশি ভালোবাসতে চেষ্টা করব। তিতলিও হাঁ করে তাকিয়ে আছে ওনার দিকে। ওনাকে কাঁদতে দেখে তিতলি বলল, তুমি কাঁদছো কেন গো? তোমাকে কি কেউ বকেছে? তিতলি আলতো হাতে ওনার চোখের জলটা মুছিয়ে দিল। এবারে ওর মা ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। একজন বয়স্ক মানুষকে এভাবে কাঁদতে দেখে ওদের দুজনের চোখেও জল চলে এলো, বিশেষ করে কিংসুকের। এতদিন রেগে গিয়েই কথা বলেনি, বাড়িতে যায়নি, যোগাযোগ করেনি, সবই ঠিক, কিন্তু মনের দিক থেকে তো কোথাও না কোথাও খারাপ লেগেছে যে মায়ের সাথে সম্পর্কটা থাকলো না। এখন মাকে এরকম করে কাঁদতে দেখে ও আর চুপ করে বসে থাকতে পারলো না, উঠে গিয়ে পাশে বসে বলল, দেখলে তোমার ভুলের শাস্তি তুমি নিজেই কেমন পাচ্ছ। আমরা কিন্তু তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি। সেই দিন যদি তুমি ওদের ওইভাবে। রিন্টু, ওর মা কাঁদতে কাঁদতে বলল, আমাকে আর এসব মনে করাস না বাবা। আমি তো বুঝতে পেরেছি সেই দিন মেহুলের সাথে, তিতলির সাথে, তোর সাথে কত বড় অন্যায় করেছিলাম। তবুও তো আমি তোর মা, বল, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না বাবা? কিংসুক চুপ করে আছে। ওর মা এবারে তিতলিকে রেখে উঠে এলেন মেহুলের কাছে। মেহুলের হাত দুটো ধরে বললেন, মেহুল, দেখো, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি তোমাদের সাথে। আমাকে তুমি শাস্তি দাও, আর আমি মাথা পেতে সেটা মেনেও নেব, কথা দিচ্ছি। তবে আর একটাবার কি সুযোগ দিতে পারো না? তোমরা যদি দূরে থাকো তাহলে আমি আমার ভুলের প্রায়শ্চিত্তটা করবো কি করে বলো? আমি জানি আমি তোমার মা হতে পারবো না কখনো, কিন্তু মায়ের মতোই তো একজন, বলো, এটা ভেবেই না হয় ক্ষমা করে দাও। মেহুলের চোখ থেকে জল বেরিয়ে এসেছিল। ও মুছে নিল, তারপর একটু হেসে বলল, দেখুন মা, আমার জীবন থেকে তো সব সম্পর্কগুলি মুছে গেছে। আজ কিংসুক যদি নতুন করে আমার জীবনে ফিরে না আসতো, তাহলে হয়তো সারা জীবন আমি আর তিতলি থেকে যেতাম। আপনি জানেন, আমার জীবনের সব চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, হাসি আনন্দ সব মুছে গিয়েছিল। আপনার ছেলে ফিরে এসে আবারও একটু একটু করে সব ফিরিয়ে এনেছে। কিংসুককে আমি আগেও খুব ভরসা করতাম, আর এখনো করি। সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিলেও ওই মানুষটাই এতদিন নিজের মনের মধ্যে আমাকে আগলে নিয়ে বসে আছে। তাই ওর উপরে আমি কোনো কথা বলতে পারবো না। ও যেটা বলবে সেটাই হবে। আর আমি তো পরের বাড়ির মেয়ে, কিংসুক আপনাদের নিজেদের ছেলে। তাই ও যদি আপনাদের ক্ষমা করে দেয়, তাহলে আমিও ক্ষমা করে দেব। তুমি আমাদের ক্ষমা করোনি মা? ক্ষমা করে দিয়েছি আমি, মনের দিক থেকে কোনো রাগ আমার মধ্যে নেই। ওদিকে তিতলি কিংসুকের কোলে বসে চা খাচ্ছিল। ও এখন একটু স্বাভাবিক আছে, আবার আগের মতোই বকবক করছে। তবে একটু ভয়ও পেয়ে আছে। ও কিছুতেই কিংসুককে ছাড়ছে না, আর কিংসুকও যেন মেয়েকে ছাড়া চোখে অন্ধকার দেখছে। মেহুল ওর মাকে বলল, আপনি বসুন, কাল থেকে আমরা কিছুই খাইনি, আপনারাও টেনশনে ছিলেন। আমি সবার জন্য রান্না করছি, একটু কিছু খেয়ে নেবেন। হয়তো ভালো করে খাওয়াতে পারবো না, কিন্তু যা আছে সেটা দিয়ে চেষ্টা করবো আমি। তুমি যা বানাবে সেটাই অনেক, এই সময় এত চিন্তা করো না। কিংসুক, তুমি আজকে আর হসপিটালে যাবে না তো? যাবো, কিন্তু দুপুরের দিকে। ও আচ্ছা। তিতলির সাথে সাথেই গলা জড়িয়ে ধরে বলল, না না না, তুমি আজকে কোথাও যাবে না। আজ আমি তোমার সাথে খেলবো, গল্প শুনবো। খেলবো তো, একবার টুক করে হাসপাতাল থেকে ঘুরে আসি, তারপর তুমি যত সময় চাও তত সময় খেলবো। তিতলি এবারে কাঁদতে কাঁদতে বলল, আর তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কই দেখি তো তিতলি সোনা, এসো তো আমার কাছে। কিংসুক তিতলিকে কোলে তুলে নিয়ে বারান্দায় বেরিয়ে গেল। মেহুল কিংসুকের মাকে বলল, আপনি বাবাকে বলুন এখানে খেতে। আমি জানি ওনার কষ্ট হবে, তবু একটা দিন কষ্ট করেই না হয় খাবেন। মেহুল, তোমার সাথে আমার কয়েকটা কথা আছে, এখন বলবো? আপনি বরং রান্নাঘরে আসুন, ওখানেই কথা বলবেন না হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই। মেহুল আর কিংসুকের মা রান্নাঘরে ঢুকলো। খুবই ছোট রান্নাঘর, এক ফালি জায়গা, কিন্তু মেহুল সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে রেখেছে। এইটুকু জায়গার মধ্যে এত নিখুঁত, এত ছিমছাম ভাবে সাজিয়ে রাখতে হয়তো তিনিও পারতেন না। নিজের ভুলটা বুঝতে পেরে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল ওনার। উনি মনে মনে ভাবলেন, মেয়েটা সব দিক থেকে রিন্টুর উপযুক্ত,
শান্ত, ভদ্র, ঘরোয়া, পড়াশোনাতেও তো ভালো ছিল। যেটুকু শুনেছিলাম হয়তো আজ নিজের পায়ে দাঁড়াতে পারতো। আমরা ওর জীবনের অনেক কিছু নষ্ট করে দিয়েছি। এখন আর হয়তো পড়াশোনাটা হবে না, তবু চেষ্টা করব জীবনের বাকি সুখটা ওকে ফিরিয়ে দিতে। ওর মা চারপাশে তাকিয়ে দেখছে। ওনাকে অমন ভাবে তাকিয়ে থাকতে দেখে মেহুল হেসে বলল, খুব ছোট তাই না, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। আমি ছোট রান্নাঘরে যা রান্না করে দিই, কিংসুক সেটাই তৃপ্তি করে খেয়ে নেয়। ওকে আমি আজ পর্যন্ত কখনো দেখিনি একটুও মুখ ভার করে আছে। সত্যি আপনার ছেলের মতো ছেলে হয় না। মেহুল, আপনি জানেন মা, কিংসুক আসার পরে আমার মেয়েটা অনেক শান্তিতে আছে। আগে কেমন মনমরা হয়ে থাকতো, আর এখন সারা দিন এত হাসে, এত গল্প করে যে আমার মনটা ভালো হয়ে যায়। ওর মা চুপচাপ শুনছে। মেহুল কথাগুলো হয়তো শোনানোর জন্য বলছে না, কিন্তু ওদের সুখী জীবনের ছবিটা প্রতি মুহূর্তে ভেসে উঠেছে ওনার সামনে। উনি এবারে বললেন, মেহুল, আমাকে কি করতে হবে বলো না তুমি, আমি 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 তোমাকে একটু সাহায্য করে দিই। না না, কিচ্ছু করতে হবে না, আপনি বরং ওদের সাথে গল্প করুন, আমি একাই করে নেবো সবটা। কিছুক্ষণ চুপ করে ওখানেই বসেছিলেন উনি। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, মেহুল, তোমরা কি আমাদের কাছে আর ফিরে আসবে না? মেহুল চুপ থাকলো কয়েক সেকেন্ড, তারপর বলল, আমি তো আপনাকে বলেছি, আমার জীবনে কিংসুকের ফিরে আসাটা একটা আশীর্বাদের মতো। ওকে কিন্তু কখনোই আমি আপনাদের থেকে আলাদা করতে চাইনি। উল্টে সবসময় বলেছি আপনাদের কাছে ফিরে যেতে, কিন্তু ও ফিরে যেতে চায়নি। আমাদের দুজনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে ও। আমি ওর কাছে কৃতজ্ঞ। কেউ কি এভাবেও মেনে নিতে পারতো আপনিই বলুন? তাই ওর ওপরে আমার কিছু বলার নেই যে ও যদি যেতে চায় আমিও যাব। আমি তোমাদের তিনজনকে বাড়িতে নিয়ে যেতে চাই। আমি জানি আমার অনেক ভুল আছে, অনেক অন্যায় আছে, তবুও কি একবার আমরা নতুন করে সবটা শুরু করতে পারি না? আপনি আমাকে এমন ভাবে বলবেন না মা। মেহুল, দেখো আমাদের বয়স হয়েছে, রিন্টু একটাই ছেলে, ওকে যদি একটু কাছে পেতাম। আমি কথা দিচ্ছি সব সিদ্ধান্ত তুমিই নিও। হ্যাঁ, আমি কোনো কথা বলবো না, তোমরা তিনজনে শুধু আমাদের কাছে দেখো। ভালোবাসার জন্য আর না হয় একটাবার সুযোগ দাও, এটা আমার অনুরোধ। তুমি রাখবে তো? কেমন লাগলো আমাদের একলা পথের লড়াই সিরিজের আজকের এই 18 নম্বর পর্বটি? জীবনের নানা টানপোড়েন, বাধা বিপত্তি আর সম্পর্কের এই টানাপোড়েনের মাঝে কিংসুক, মেহুল আর তিতলির আগামীর দিনগুলো কোন দিকে মোড় নেবে তা জানতে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। গল্পের আগামী পর্বে ওদের জীবনে নতুন কোনো সুখের আলো আসবে, নাকি আবার মুখোমুখি হতে হবে কোনো কঠিন বাস্তবতার? আপনাদের চিন্তাভাবনাও কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের প্রতিটি সুন্দর কমেন্ট, লাইক এবং ভালোবাসাই আমাদের পরবর্তী পর্ব তৈরি করার আসল অনুপ্রেরণা। আজকের পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারটিকে আরও বড় করে তুলতে সাহায্য করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী পর্বের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী 19 নম্বর পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।